শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের ট্রাই অ্যাডমিশনের সাধারণ জ্ঞান ক্লাসে। আজকের ক্লাসে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোশ্চেন বিশ্লেষণ করব। তোমরা জানো এবং তোমাদেরকে বলা হয়েছে যে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঠিক আগে যে কাজটা অবশ্যই করতে হয় এবং সব থেকে গুরুত্ব দিয়ে করতে হয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বিশ্লেষণ। যে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব, সেখান থেকে কোন ধরনের কোশ্চেন হয় বা হচ্ছে আমাকে কোন ধরনের প্রিপারেশন নিতে হবে সেটা নিশ্চিত করার জন্যই আমাদের এই কোশ্চেন বিশ্লেষণের উপরে এত জোর দেওয়া। তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্স তার মূল যে কোর্সটা বি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স, তার আগেই ট্রাই অ্যাডমিশন নামে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাডমিশন কোর্স এনেছে। এবং এখানে ফ্রিতেই তোমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর টোটাল 75টা ক্লাস, 75 ক্লাসেস সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে এবং একটা অ্যাডমিশনের প্রস্তুতি ফ্রিতেই নিতে পারবে। খুবই দ্রুত সময়ের মধ্যে, 1 মাসের মধ্যেই সম্পূর্ণ প্রিপারেশনটা তোমরা নিতে পারবে। তো আশা করি এই যে একটা সুযোগ, এই সুযোগ খুবই রেয়ার এবং এই রেয়ার চান্সটা তোমরা অবশ্যই কাজে লাগাবে। আজকের ক্লাসে আমাদের সম্পূর্ণ সাথে থাকবে। আমাদের প্রথম স্লাইডে দেখো আমাদের বি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্সের একটা পোস্টার দেওয়া আছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস অন্যান্য ভার্সিটি অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি উপযোগী আমাদের বি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স সেটা বলা হচ্ছে এবং আমাদের মেন্টরদের ছবি এখানে দেওয়া আছে, যেখানে বাংলা পড়াবেন সাইফুর রহমান সাইফ স্যার, আব্দুল আল মাহফুজ স্যার, এম এম রিয়াসাত রানা স্যার। ইংরেজি পড়াবেন হাসনাত আব্দুল্লাহ স্যার, বাকিবিল্লাহ স্যার এবং আশরাফুল আলম সাগর স্যার। সাধারণ জ্ঞান পড়াবেন সাকিব শাহরিয়ার, আবিদ শাহরিয়ার, আমি আতিকুর রহমান এবং ম্যাথমেটিক্স এবং আইকিউ পড়াবেন সাকিব হোসেন স্যার। তো দেখো যে অনেক লম্বা এবং দীর্ঘ একটা মেন্টরস প্যানেল এবং তোমাদের জন্য অপেক্ষা করছে। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমাদের জন্য অপেক্ষা করছে যে তোমরা আমাদের সেবা নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যাতে আসতে পারো। ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করি প্রশ্ন বিশ্লেষণ সাধারণ জ্ঞান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট 2024-25। আচ্ছা, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। দুইটা ইউনিটে, হ্যাঁ। এবং এই দুইটা ইউনিট কোনটা কোনটা, এই দুইটা ইউনিট কোনটা কোনটা সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার বি ইউনিট, একটা হচ্ছে সি ইউনিট। আচ্ছা, সি ইউনিটে যে বিষয়টা হয়, আর 40টা করে কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান অংশে। সি ইউনিটে স্পেসিফিক ভাবে ম্যাথ থাকে না। বি ইউনিটে যেটা থাকে 20 মার্কের জন্য আলাদা করে ম্যাথ দেওয়া থাকে। 20 মার্কের ম্যাথ আলাদা করে দেওয়া থাকে, 5 মার্কের আইকিউ এবং 15 মার্কের সাধারণ জ্ঞান, এটা বলা থাকে। বাট সি ইউনিটের ক্ষেত্রে এই বিষয়টা বলা নাই। সি ইউনিটে বলা হয়েছে হচ্ছে 40 মার্কের যে সাধারণ জ্ঞান সেটা হবে বিষয় ভিত্তিক। মানে সি ইউনিট অধিভুক্ত যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাথে যায় এমন বিষয় ভিত্তিক বিষয়ের উপর এমসিকিউ হবে। তারপরে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছু কিছু ক্ষেত্রেই মানে তাদের এই যে ধরা বাঁধা যে নিয়ম, সেই নিয়মের বাইরে এসে কোশ্চেন করে। অর্থাৎ যেটা বলা হচ্ছে ঠিক সেটা না করে অন্যভাবেও কোশ্চেন করতে পারে। এর জন্য আমাদের সবভাবেই রেডি থাকতে হবে এবং আমরা দেখি আজকের ক্লাসে যে গত বছর 24-25 সেশন, মানে তোমাদের আগের বছর যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কোশ্চেন কেমন ছিল, কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছিল এবং তোমাদের জন্য কোন টপিকগুলো অবশ্যই সাজেশন হিসেবে থাকবে। কারা কারা আমাদের সাথে যুক্ত আছো আমি একটু দেখার চেষ্টা করি। আহ যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে আছো আমি একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, কারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছে এবং ক্লাসটা শুধুমাত্র যেহেতু ফেসবুকে যাচ্ছে, ক্লাস জুমে যাচ্ছে না, যার জন্য হচ্ছে আমি ফেসবুকে একটু দেখার চেষ্টা করি। প্লিজ আমাকে আহ সামান্য কিছুটা সময় দিলেই হবে। ওকে, ফেসবুকে আমাদের সাথে অনেকেই অনেকেই যুক্ত আছো। আচ্ছা, ফেসবুকে অনেকেই যুক্ত আছে, আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবে। ওকে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের কোশ্চেন বিশ্লেষণটা আমরা দেখার চেষ্টা করি। দেখো প্রথম কোশ্চেন, দেখো ইংরেজিতে করছে। জাহাঙ্গীরনগর তোমাকে বলবে না যে কোশ্চেন আমরা ইংরেজিতে করব, কিন্তু দেখা যাবে তারা কোশ্চেন ইংরেজিতে দিয়ে বসে আছে। তার মানে জাহাঙ্গীরনগরের জন্য প্রথম যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার প্রিপারেশনটা। জাহাঙ্গীরনগরের জন্য তোমার যে প্রিপারেশনটা সেটা হতে হবে বোথ বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। দুই ভার্সনের জন্যই তোমাকে প্রস্তুতি নিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। সাধারণ জ্ঞানে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, দুই ভার্সনে তোমার প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে ম্যাথমেটিক্স এর কোশ্চেন দিছে, যদিও বলা নাই যে হচ্ছে সি ইউনিটে ম্যাথমেটিক্স আসবে, এটা বলা নাই, তারপরে একটা দুইটা কোশ্চেন ম্যাথ থেকে আসতে পারে। এখানে বলছে দ্য সাম অফ দ্য কারেন্ট এজেস অফ আসমা অ্যান্ড হার গ্র্যান্ডফাদার ইজ 80 ইয়ার্স। তাহলে আসমা এবং তার দাদা, গ্র্যান্ডফাদার, তাদের বয়সের সমষ্টি হচ্ছে কত? 80 বছর। দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। 10 ইয়ার্স ফ্রম নাও, 10 বছর পর,
আসমাস এইজ উইল বি 1/4 অফ হার গ্র্যান্ডফাদার্স এইজ। আসমার বয়স হবে তার দাদার বয়সের 1/4। হোয়াট আসমাস কারেন্ট এজ? আসমার বর্তমান বয়স কত? দেখো এটা তুমি যদি একদম ম্যাথমেটিক্স ধরে ধরে আনসার করো অনেক সময় লাগবে। এত সময় তো তোমার হাতে নাই, তাই না? তুমি শর্টকাটে করবা। তাহলে তাদের দুজনের বর্তমান বয়স হচ্ছে 80 বছর। 10 বছর পরে হিসাবটা করতে হবে। তাহলে 10 বছর পরে আসমার বয়স 10 বাড়বে, তার দাদার বয়স 10 বাড়বে, তাহলে তাদের তখন বয়স হবে কত? 100 বছর। 10 বছর পর দুইজনের বয়সের সমষ্টি হবে কত? 100 বছর। এবং ওই সময় গিয়ে আসমার বয়স হবে কি, তার দাদার বয়সের 4/1 বা তার দাদার বয়স হবে আসমার থেকে 4 গুণ। বিষয়টা হচ্ছে এমন। তাহলে আসমার বয়স এক্স হলে দাদার বয়স হবে কত? 4x সমান হচ্ছে 100। তাহলে 5x সমান হচ্ছে 100। তাহলে x সমান হচ্ছে 20। কি এটা বুঝতে পারছো? কারণ 100-কে 5 দিয়ে ভাগ করলে 20 হয়। তাহলে x এর ভ্যালু হচ্ছে যেহেতু 20, তো x মানে কি, এটা হচ্ছে আসমা, এটা হচ্ছে আসমা, আর এটা হচ্ছে তার দাদা। তাহলে এখানে কি হলো? এখানে আসমার বয়স হলো কত বছর? আসমার বয়স হলো 20 বছর। এটা হচ্ছে আসমার বয়স। আমি এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, এটা হচ্ছে কার বয়স? এটা হচ্ছে আসমার বয়স। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 20 বছর। এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো তো এটা বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে বলবে যে দেখো এখানে হচ্ছে একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে, তুমি যদি এটা একদম স্টেপ বাই স্টেপ সলভ করতে চাও তাহলে দেখবা যে অনেক টাইম লেগে যাবে। আর হচ্ছে তুমি যদি একটু শর্টকাট করো দেখবা যে টাইম কম লাগবে। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার কাজ হচ্ছে উত্তর করা, সলভ করা। তোমার কাজ তো ওই স্টেপ বাই স্টেপ ম্যাথ সলভ না করলে আমাকে এই স্টেপে মার্ক দিবে না, ওই স্টেপে মার্ক দিবে না, তোমার তো এমন না, এটা এমসিকিউ জাস্ট। তুমি সঠিক উত্তরে পৌঁছাতে পারলেই হচ্ছে। এর জন্য শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, ফেসবুকে যারা যুক্ত আছো, অনেকেই যুক্ত আছো ক্লাসে, তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এখানে কোশ্চেন করবে, হ্যাঁ? যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এখানে কোশ্চেন করবে, তোমাদের কোশ্চেন অবশ্যই দেখা হবে। অনেকে ক্লাসে যুক্ত আছো, ওকে, শেষ পর্যন্ত থাকবে। তাহলে এইটা টপিকের নাম কি? তোমাদের তো মনে হয় না যে এটা টপিকের নাম বলতে হবে, কারণ তোমরা খুবই খুবই মেধাবী শিক্ষার্থী। তোমরা জানো এটা হচ্ছে গণিত থেকে আসা কোশ্চেন, এটা হচ্ছে গাণিতিক সমস্যা বা গণিত থেকে আসা কোশ্চেন। জাহাঙ্গীরনগরের বি ইউনিটে সাধারণত হচ্ছে গণিতের কোশ্চেন হয় 20 মার্কের, আইকিউ এর কোশ্চেন হয় 5 মার্কের, এবং বাকি 15 মার্ক হচ্ছে সাধারণ যে জিকে, যেটা জেনারেল জেনারেল নলেজ, হ্যাঁ, ওইগুলো আসবে। আর সি ইউনিটে এমন কিছু বলা নাই যে ম্যাথমেটিক্স বা আইকিউ এর কথা, এখানে সাবজেক্টিভ জিকের কথা বলা আছে, তারপরেও একটা দুইটা ম্যাথ এবং বেশ কয়েকটা আইকিউ এবং বেশ কয়েকটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা হচ্ছে অ্যানালজি, এগুলা থেকে কোশ্চেন হয়। আচ্ছা, তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, এখানে লিখে দিই। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে 80 মার্কস, হ্যাঁ। সেটা হচ্ছে 80 মার্কস। 80 মার্কসের জন্য 80 এমসিকিউ, 80টা এমসিকিউ আসবে। 80 মার্কস কমপ্লাইড অফ 80 এমসিকিউস, হ্যাঁ। আচ্ছা, 80 মার্ক, 80টা এমসিকিউ থাকবে। তার মধ্যে হচ্ছে সাধারণ জ্ঞানের এমসিকিউ থাকবে কয়টা? জিকে এমসিকিউ থাকবে হচ্ছে 40টা। জিকে এমসিকিউ থাকবে হচ্ছে 40টা, এবং এই 80টা এমসিকিউ সলভ করার জন্য তোমাকে হচ্ছে সময় দেওয়া হবে 55 মিনিট, হ্যাঁ। তোমাকে 55 মিনিট সময় দেওয়া হবে। এখন কোশ্চেন হচ্ছে এমন সময় কেন, 55 মিনিট কেন, এটা 1 ঘন্টা না কেন? সময় হচ্ছে 1 ঘন্টা, 5 মিনিট তোমাকে দেওয়া হবে ওয়েমার ফিল আপ করার জন্য, আর 55 মিনিটে তোমাকে 80টা এমসিকিউ সলভ করতে হবে। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাথমেটিক্স এর বিষয়টা। 2 নম্বর কোশ্চেন, এটা দেখা যাচ্ছে না? একটু দেখো তো। মানে এখানে একটু সাদা একটা হচ্ছে ফটো অ্যাড করা হয়েছে, যার জন্য একটু দেখতে ব্লার লাগতে পারে, বাট আশা করি দেখা যাচ্ছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার ফিগার দ্যাট শুড কাম নেক্সট ইন দ্য সিকুয়েন্স অফ প্রবলেম ফিগার্স। আচ্ছা, এইখানে আমি একটু স্পেসিফিক করে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে প্রবলেম ফিগার, উপরেরটা হচ্ছে কি প্রবলেম ফিগার, আর নিচেরটা হচ্ছে আনসার ফিগার। মানে এই যে এখানে যে 4টা ইমোজি দেওয়া আছে, এর পরের ইমোজিটা কি হবে, এই নিচের 4টা থেকে একটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে একটা ইলাস্ট্রেশন, বা এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালজি। ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি বলা যায় না, এটা হচ্ছে অ্যানালজি। ঠিক আছে, তাহলে দেখো ইমোজিটা কি হচ্ছে, তার একটা স্মাইলিং ফেস আছে, সেটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। বিষয়টা কি হচ্ছে আমি লিখে দিই এখানে। এখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে আহ ইমোজিটা, ইমোজিটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে, দেখো এটা এদিক থেকে ধীরে ধীরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে এইখানে যে স্টেজে আছে, নেক্সট আরেকবার ঘুরলে কি হবে, ইমোজিটা সম্পূর্ণ উল্টিয়ে যাবে না?
মানে তার ফেসটা পুরাটা উল্টিয়ে যাবে। তো এইখানে দেখো পুরাটা উল্টানো কোনটা আছে, পুরাটা উল্টানো কোনটা আছে, এটা তো নাই, এটাও নাই, এইটা আছে, এটা নাই, তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে 3 নম্বরটা। এটা কি তোমরা বুঝতে পারছো? মানে ইমোজিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 3। এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার, আমি কালারটা চেঞ্জ করে দিই। কারেক্ট আনসার হচ্ছে 3। এটা কি তোমরা বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই জানাবে, বুঝতে পারলে তো অবশ্যই বুঝলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানালজি থেকে আসা কোশ্চেন, অ্যানালজি। হ্যাঁ, এভাবে তোমাকে অনেক অ্যানালজি আনসার করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ডি ইউনিট, এই দুইটা একটু কোশ্চেন আলাদা করে, এবং এবং বিউপিতেও কোশ্চেন একটু অন্য ধাঁচের হয়। এই তিনটা ইউনিভার্সিটির জন্য একটু আলাদা প্রিপারেশন নিতে হবে। আহ, আর সব থেকে মোটামুটি প্লেন অ্যান্ড সিম্পল আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি। মানে সব থেকে হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এর জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালো করে পড়া হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা যায় যে কোশ্চেন হয় একটু অন্যরকম, একটু জটিল ধাঁচের। বা ঢাকা ইউনিভার্সিটি দেখবা যে মোটামুটি একটা নির্দিষ্ট নিয়ম মেনে সবসময় কোশ্চেন করে, খুব বেশি কঠিন না সেটা। 3 নম্বর কোশ্চেন, কল্যাণ ইজ ব্রাদার অফ সালমান, ব্রিটি ইজ সিস্টার অফ সাব্বির and daughter of Suchitra. Raihana is wife of Kollan and is sister of Suchitra. How is Raihana related to Sabbir? তাহলে কি আমাদের ব্লাড রিলেশন বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করি। দেখো, কল্যাণ ইজ ব্রাদার অফ সালমান। আচ্ছা, তাহলে ধরো যে হচ্ছে সালমান তুমি, ঠিক আছে, আমি ধরলাম হচ্ছে সালমান হচ্ছে তুমি। হ্যাঁ, এটা হচ্ছে সালমান। কল্যাণ ইজ ব্রাদার অফ সালমান, তাহলে তোমার ভাই, তোমার ভাই হচ্ছে কে? কল্যাণ। কল্যাণ হচ্ছে তোমার ভাই। ঠিক আছে, ওকে। ধৃতি ইজ সিস্টার অফ সাব্বির। আচ্ছা, তার মানে এখন আমরা যদি হিসাব করি, ধৃতি, DHRITI, ধৃতি, সে হচ্ছে কার বোন? সিস্টার অফ সাব্বির, সাব্বিরের বোন। হ্যাঁ, সাব্বিরের বোন। আচ্ছা, তোমার বোন না, এটা হচ্ছে সাব্বিরের বোন। ওকে। অ্যান্ড ডটার অফ সুচিত্রা, সে হচ্ছে কার ডটার? সে হচ্ছে সুচিত্রার ডটার। সে একটু উপরে থাকবে তাহলে নিশ্চয়ই, তার সুচিত্রার মেয়ে। ঠিক আছে, সুচিত্রার মেয়ে, তাহলে সুচিত্রা হচ্ছে ধৃতির মা। আচ্ছা, রায়হানা ইজ ওয়াইফ অফ কল্যাণ অ্যান্ড সিস্টার অফ সুচিত্রা। তাহলে সুচিত্রা আহ, এই একটা মেয়ে, আর আরেকটা যে মেয়ে আছে সে হচ্ছে রায়হানা, সে কল্যাণের ওয়াইফ। আচ্ছা, এখানে তাহলে কি থাকবে? রায়হানা। ঠিক আছে, ওকে। হাউ রায়হানা রিলেটেড টু সাব্বির, তাহলে এই যে সাব্বির থাকলো, এই সাব্বির রায়হানার সাথে কি সম্পর্ক? তাহলে এটা হচ্ছে, এই ধৃতি হচ্ছে সাব্বিরের কি? বোন। আর সাব্বিরের বোনের মা হচ্ছে কে? সুচিত্রা। বোনের মা বলতে কি বোঝানো হয়? নিজেরও মা। আচ্ছা, নিজের যদি মা হয়, নিজের মায়ের আরেকটা মেয়ে, আহ এই যে সুচিত্রার সাথে সম্পর্ক কি রায়হানা? সিস্টার অফ সুচিত্রা, তাই না? তাহলে সিস্টার অফ সুচিত্রা, তার মানে হচ্ছে, সরি এখানে কি আমি এটা ভুলে গেছি। এন্ড সিস্টার অফ সুচিত্রা, তার মানে মায়ের বোন। সাব্বিরের মা হচ্ছে সুচিত্রা, মায়ের বোন, এটা হচ্ছে কি সাব্বিরের মায়ের বোন। কি বুঝতে পারলে? এখন মায়ের বোনকে কি বলা হয়? মায়ের বোনকে বলা হয় কি? খালা। খালা, এখানে দেখো কি অপশন দেওয়া আছে, আন্ট, গ্র্যান্ডমাদার, মাদার নাকি ডটার। তাহলে এটা হচ্ছে সাব্বির, এটা হচ্ছে সাব্বিরের বোন, এটা হচ্ছে সাব্বিরের মা, এটা হচ্ছে সাব্বিরের মায়ের বোন, মানে সাব্বিরের আন্ট বা খালা, সঠিক উত্তর। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা বুঝতে পারতেছো নাকি একটু জানাও। বুঝতে পারছো নাকি একটু জানাও। অনেক ক্লাসে আছো, আশা করি বুঝতে পারছো তোমরা কেউই এখনো সেভাবে কমেন্ট টমেন্ট। আচ্ছা, তোমাদের কমেন্ট একটু অন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বুঝি নাই, যদি কাইন্ডলি আরেকবার বুঝান। আচ্ছা, এটা বুঝো নাই। আচ্ছা দেখো, এটা এখানে থাকুক, আমি আরেকবার এদিকে বোঝাই। কল্যাণ ইজ ব্রাদার অফ সালমান। আচ্ছা, ধরো তুমি হচ্ছে কল্যাণ, হ্যাঁ তুমি হচ্ছে কল্যাণ, তুমি এটা। আর তোমার ভাইয়ের নাম হচ্ছে সালমান, তোমার ভাই হচ্ছে সালমান। আচ্ছা, এটা থাকলো এভাবে, দুইজন তোমরা থাকলা, খুব সুন্দর করে বোঝো। কল্যাণ তুমি, সালমান তোমার ভাই। ধৃতি ইজ সিস্টার অফ সাব্বির। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে সাব্বির যে কোনো একজন ব্যক্তি, আর ধৃতি হচ্ছে
তার বোন। এটা আমি একটু নিচ লিখি, না হলে জায়গা ধরবে না। আচ্ছা দেখো, এটা হচ্ছে সাব্বির যে কোনো একজন, আর ধৃতি হচ্ছে তার বোন। ঠিক আছে, ধৃতি হচ্ছে তার বোন। ফাইন। তুমি কল্যাণ, সালমান তোমার ভাই, সাব্বির যে কোনো একজন, ধৃতি হচ্ছে তার বোন। এই পর্যন্ত শেষ, প্রথম লাইনটা শেষ। আচ্ছা, অ্যান্ড ডটার অফ সুচিত্রা। তাহলে ধৃতির মায়ের নাম হচ্ছে কি? ধৃতির মায়ের নাম হচ্ছে সুচিত্রা। তাহলে যেহেতু তার মা, তাহলে একটু উপরে লিখবো আমরা সুচিত্রা। সুচিত্রা হচ্ছে কি? এর মা। ঠিক আছে, এর মা। আচ্ছা, এতটুকু গেল। রায়হানা ইজ ওয়াইফ অফ কল্যাণ। তাহলে এই যে কল্যাণ, এই কল্যাণের ওয়াইফের নাম কি? কল্যাণের ওয়াইফের নাম হচ্ছে রায়হানা। রায়হানা, হ্যাঁ, এটা হচ্ছে কি কল্যাণের ওয়াইফ। আচ্ছা, অ্যান্ড সিস্টার অফ সুচিত্রা। এই যে সুচিত্রা, সুচিত্রার বোন। সুচিত্রার বোন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার কোশ্চেন হচ্ছে হাউ রায়হানা রিলেটেড টু সাব্বির। এই সাব্বিরের সাথে এই রায়হানার সম্পর্ক কি? তাহলে দেখো, এই সাব্বির আর দৃঢ়ি এর মধ্যে সম্পর্ক কি? দৃঢ়ি হচ্ছে সাব্বিরের বোন, সুচিত্রা হচ্ছে দৃঢ়ির মা, তার মানে সাব্বিরেরও মা, যেহেতু তারা ভাই বোন। এটা হচ্ছে কি সাব্বিরের মা। ইনি হচ্ছেন, রায়হানা হচ্ছেন সুচিত্রার বোন, তার মানে সাব্বিরের মায়ের বোন। সাব্বিরের মায়ের বোন কি হয়? সাব্বিরের নিশ্চয়ই খালা হয় বা আন্টি হয়। এবার কি বুঝতে পারছো? এবার বুঝতে পারছো না, একটু জানাও। এতক্ষণে বুঝে যাওয়ার কথা। এবার বুঝতে পারছো না, একটু জানাও। মারিয়া মিমি তুমি একটু জানাও, আর জিদান হোসেন তুমি একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। প্লিজ একটু জানানোর চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাস কন্টিনিউ করি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে এই যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা আসছে কি? এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, তাই না? মেন্টাল অ্যাবিলিটি থেকে আসছে, মানসিক দক্ষতা থেকে আসছে, বা আইকিউ সংক্ষেপে বলা হয় অনেক ক্ষেত্রে। মেন্টাল অ্যাবিলিটি থেকে আসছে। ওকে। টুডে ইজ মানডে, আফটার 61 ডেজ ইট উইল বি। আজ সোমবার, 61 দিন পর কি বার হবে? দেখো, আমরা জানি যে 7 দিনে 1 সপ্তাহ, তাই না? আমরা জানি হচ্ছে কি 7 দিনে, 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ। তার মানে আজকে যদি সোমবার হয়, তাহলে ঠিক পরের সোমবারটা হবে কতদিন পর? 7 দিন পর। তার মানে দেখো, প্রত্যেক 7 দিন পর পর একই দিয়ে একই বার ফেরত আসে। তাহলে 7 8 56 দিন পর, 56 দিন মানে কি হচ্ছে 8 সপ্তাহ। 56 দিন মানে হচ্ছে কি 8 সপ্তাহ। তাহলে 8 সপ্তাহ পর নিশ্চয়ই আবার একই দিন ফেরত আসবে, মানে 56 দিন পর একই দিন ফেরত আসবে। তাহলে প্রথম দিন যদি, প্রথম দিন যদি সোমবার হয়, প্রথম দিন যদি সোমবার হয়, আহ 56তম দিন আবার কি হবে? 56তম দিন হবে কি সোমবার। এটা বুঝতে পারছো? এটা মনে হয় বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? দেখো, প্রথম দিন হচ্ছে সোমবার, একইভাবে সপ্তম দিন হচ্ছে সোমবার, 14তম দিন সোমবার, 21তম দিন সোমবার, 28তম দিন সোমবার, 35তম দিন সোমবার, এভাবে এভাবে 56তম দিন গিয়ে কি হবে আবার? সোমবার। আচ্ছা, এখন এখানে বলতেছে 61তম দিন। এখন দেখো, 56-এর পর আবার সোমবার আসবে 63তম দিনে গিয়ে। আমাদের তো 63-তে যাওয়ার সুযোগ নাই, কারণ এখানে বলতেছে 61তম দিনে পর্যন্ত যাইতে পারবো আমরা। এবার আমরা হিসাবটা ম্যানুয়ালি করি। তাহলে 57তম দিন কি হবে? 57 হবে হচ্ছে মঙ্গলবার। 58 কি হবে? 58 হচ্ছে বুধবার। 59 হচ্ছে বৃহস্পতিবার। 60 হচ্ছে শুক্রবার। 61 হচ্ছে শনিবার। এটা বুঝতে পারলা? তোমার তো পরীক্ষাতে লিখতে হবে না, জাস্ট একটু হাতে গুনে নিলে হয়ে যাবে। তাহলে কি এটা তোমরা বুঝতে পারছো যে প্রথম দিন সোমবার, তার মানে প্রত্যেক 7 দিন পর পর আবার সোমবার আসবে। 61 দিনের মধ্যে সর্বোচ্চ 56তম দিনে গিয়ে আরেকবার সোমবার আসবে, তারপরে গিয়ে আর সোমবার আসবে না। পরের সোমবার 63তম দিনে গিয়ে। তাহলে আমাদের 63-তে যাওয়ার সুযোগ নাই, অতদূর যাবো না। পরে দেখো, একদিন একদিন করে আমরা যদি হিসাব করি, 61তম দিনে গিয়ে আমরা পাচ্ছি শনিবার। তাহলে সঠিক উত্তর কোনটা? স্যাটারডে নিশ্চয়ই। স্যাটারডে হচ্ছে কারেক্ট আনসার। কি বুঝতে পারছো তোমরা এটা? স্যাটারডে হচ্ছে কারেক্ট আনসার। দেখো, এটা তোমরা বুঝতে পারো কিনা দেখো। কারো কোনো হচ্ছে জিজ্ঞাসা থাকলে অবশ্যই করো। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, বুঝেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন আসছে।
দেখছো, তোমার জাহাঙ্গীরনগর কিন্তু বলে দেয় নাই যে সি ইউনিটে মেন্টাল অ্যাবিলিটি থেকে করবে, অ্যানালজি থেকে করবে, আইকিউ থেকে করবে, ম্যাথ থেকে করবে, বলে দেয় নাই। বাট তারা কোশ্চেন করবে, এটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারা কিন্তু এটাও বলে দেয় নাই যে তারা সাধারণ জ্ঞান ইংরেজিতে করবে, বাট দিয়ে দিছে। এটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এর জন্য তোমাদেরকে একটু প্রস্তুত থাকতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু যখন তখন যা তা করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা। One rabbit saw six elephants while going towards river. Every elephant saw two monkeys are going towards river. Every monkey holds one tortoise in their hands. How many animals are going towards the river? একটু একটু ব্রেন খাটাইতে হবে। এটা দেখো, বলছে যে একটা, এই যে র্যাবিট মানে কি, আমরা যেটাকে খরগোশ বলি না, এমন একটা খরগোশ দেখলো ছয়টা হাতি কি হচ্ছে, ওয়ান র্যাবিট স সিক্স এলিফ্যান্টস হোয়াইল গোয়িং টুয়ার্ডস রিভার। একটা খরগোশ যখন নদীর তীর দিয়ে যাচ্ছিল, ছয়টা হাতি দেখলো। ঠিক আছে, একটা খরগোশ যখন নদীর তীর দিয়ে যাচ্ছিল, ছয়টা হাতি দেখলো। বিষয়টা বলছো, হাতি নদীর তীর দিয়ে যাচ্ছিল না, খরগোশ যাচ্ছিল। খরগোশ যাওয়ার সময় ছয়টা হাতি দেখছিল। ঠিক আছে, তাহলে কে যাচ্ছিল? খরগোশ। হ্যাঁ, তাহলে তুমি এখানে নাও কোন কে যাচ্ছে, ওয়ান র্যাবিট। ওয়ান র্যাবিট যাচ্ছিল, হাতি কিন্তু যাচ্ছিল না। হাতি কোন জায়গাতে ছিল? খরগোশ নদীর তীর দিয়ে যাওয়ার সময় হাতিগুলাকে দেখছিল। আচ্ছা। এভরি এলিফ্যান্ট স টু মাঙ্কিজ আর গোয়িং টুয়ার্ডস রিভার। তাহলে নদীর দিকে, নদীর দিকে হাতি যাচ্ছিল না, কি যাচ্ছিল? দুইটা মানকি বা হচ্ছে কি বাদর, তাই না? প্রত্যেকটা হাতি দেখলো কি, দুই করে বাদর নদীর দিকে যাচ্ছে। তাহলে এই আমাদের মানে কোশ্চেন জাগতে পারে যে ছয়টা হাতি দেখছে যে দুইটা করে বাদর যাচ্ছে, তার মানে কি 12টা বাদর? 12টা বাদর কিন্তু না, দুইটা বাদরই। কারণ ধরো যে আমি, তুমি আর একজন, তিনজন বসে আছি, তিনজন দেখলাম যে দুইটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার মানে কি ছয়টা লোক যাচ্ছে? না, দুইটা লোকই যাচ্ছে। আমিও দুইজন দেখছি, সেও দুইজন দেখছে, তুমিও দুইজন দেখছো। লোক কিন্তু দুইজনই, বাট ওই দুইজনকে সবাই দেখছে। তো বিষয়টা হচ্ছে এমন, সেখানে মানকি দুইটাই ছিল। এই দুইটা মানকি কেই দেখছে হচ্ছে ছয়টা হাতি। হাতিগুলো এক জায়গাতে ছিল, তারা যাচ্ছিল না, যাচ্ছিল হচ্ছে দুইটা মানকি নদীর দিকে। আচ্ছা। এভরি মানকি হোল্ডস ওয়ান টর্টোইজ ইন দেয়ার হ্যান্ড। এভরি মানকি মানে প্রত্যেকটা বাদরের হাতে একটা করে টর্টোইজ ছিল। টর্টোইজ মানে কি? কচ্ছপ। তাহলে প্রত্যেকটা মানকি বা বাদরের হাতে একটা করে টর্টোইজ ছিল। তাহলে এখানে কয়টা মানকি ছিল? দুইটা মানকি, তাদের হাতে একটা করে টর্টোইজ থাকলে দুইটা টর্টোইজ, তাই না? তাহলে এরা কোথায় যাচ্ছিল? যেহেতু এটা বাদরের হাতে ছিল, তার মানে বাদরের হাতে থাকলে কি হবে? এরাও হচ্ছে নদীর দিকে যাচ্ছে। তার মানে এইখানে দুইটা টর্টোইজ নদীর দিকে যাচ্ছে। এখন তোমার কোশ্চেন হচ্ছে হাউ মেনি অ্যানিমেলস আর গোয়িং টুয়ার্ডস রিভার। তাহলে এইখানে হচ্ছে ওয়ান র্যাবিট, এখানে হচ্ছে টু মানকিজ, এখানে হচ্ছে টু টর্টোইজ। এরা নদীর দিকে যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। তাহলে এক আর দুই তিন, আর দুই পাঁচ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে পাঁচটা অ্যানিমেল নদীর দিকে যাচ্ছে। কি বোঝা যায় এটা? এটা কি মেন্টাল অ্যাবিলিটি, তাই না? এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি থেকে আসা করছে, বোঝা যায়? কঠিন খুব বেশি? খুব বেশি কঠিনের কথা না, খুব বেশি কঠিনের কথা না। এগুলা একটু মানে মাথা ঘামাতে হয়, বাট চিন্তা ভাবনা যারা খুব ভালো করতে পারো তাদের জন্য খুবই সহজ। আর আমাদের তো হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির উপর, আইকিউ এর উপর, অ্যানালজি এর উপর, ম্যাথমেটিক্স এর উপর আলাদা ক্লাসই থাকতেছে। আমাদের পেইড ব্যাচের যে কোর্স আছে সেখানে সাকিব হোসাইন স্যার পড়াবেন। তো সেখান থেকে তোমরা হচ্ছে এই বিষয়গুলো যত প্র্যাকটিস করবে, আমাদের ডাইজেস্টেও কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এসব বিষয়ে, তখন দেখবা যে বিষয়গুলো কঠিন মনে হচ্ছে না, তখন তোমরা এগুলো পারবা। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে বলছে দ্য স্কুল প্রিন্সিপাল হ্যাজ রিসিভড কমপ্লেইন্টস ফ্রম প্যারেন্টস অ্যাবাউট বুলিং ইন দেয়ার স্কুল ইয়ার্স ডিউরিং স্কুল স্পোর্টস ডে। আচ্ছা, স্কুলের প্রধান শিক্ষকের কাছে কি হলো? অভিযোগ আনা হলো যে স্কুলের স্পোর্টস ডেতে কোনো শিক্ষার্থীকে বুলি করা হয়েছে। বুলি করা বোঝো, মানে তাকে আহ তিরস্কার করা হয়েছে এক প্রকার, বা তাকে হচ্ছে লাঞ্ছিত করা হয়েছে এমন। আচ্ছা। হি ওয়ান্টস টু ইনভেস্টিগেট অ্যান্ড এন্ড দিস সিচুয়েশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সে এই বিষয়টা তদন্ত করতে চায়, মানে প্রধান শিক্ষক তদন্ত করতে চান এবং এই বিষয়টা নিষ্পত্তি করতে চান। আচ্ছা। সো হি আস্কড দ্য স্কুল ডিসিপ্লিনিং এইডস টু ওয়াচ দ্য সিচুয়েশন ক্লোজলি। এর জন্য তিনি বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী যে কমিটি আছে বা কর্তৃপক্ষ আছে, তাদেরকে কি করলেন? তাদেরকে ডেকে পাঠালেন এবং বিষয়টার সমাধান করতে বললেন। আচ্ছা। হুইচ সিচুয়েশন শুড দ্য ডিসিপ্লিনিং এইডস রিপোর্ট টু দ্য প্রিন্সিপাল? নিচের কোনটা এই নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ প্রধান শিক্ষককে জানাবে?
যে এই ঘটনাটার ফলে বুলিংটা হয়েছে। নিচের কোন ঘটনাটা দেখো, এটা একদমই হচ্ছে অ্যানালজিক্যাল কোশ্চেন, অ্যানালজিক্যাল ডিডাকশন যেটাকে বলে। আচ্ছা, অপশন দেখো। এ গার্ল ইজ সিটিং গ্লামলি অন এ বেঞ্চ রিডিং এ বুক অ্যান্ড নট ইন্টারেক্টিং উইথ হার পিয়ার্স। একটা মেয়ে মন খারাপ করে বেঞ্চের উপর বসে আছে, বই পড়ছে এবং তার সহপাঠীদের সাথে কথা বলছে না। এটা কি বুলিং? না, বুলিং না, কারণ একটা মেয়ে তো চুপচাপ বসে থাকতে পারে, বই পড়তে পারে, তাহলে এটা বুলিং না, এটা অভিযোগ করবে না। Four girls are surrounding another girl and seem to have possession of her backpack. চারটা মেয়ে অন্য একটা মেয়ের চারিদিকে জড়ো হয়ে আছে এবং মনে হচ্ছে যে ওই চারটা মেয়ে ওই অপর মেয়েটার ব্যাকপ্যাক বা কাঁধের যে ব্যাগটা আছে সেটা নিয়ে নিচ্ছে। এটা কি বুলিং হতে পারে? অবশ্যই হতে পারে, তাহলে এটা রাখতেছি। টু বয়েজ আর প্লেইং বাস্কেটবল অ্যান্ড আর্গুইং ওভার দ্য লাস্ট বাস্কেট স্কোর্ড। দুইটা ছেলে বাস্কেটবল খেলছে এবং তারা তর্ক করছে কি, যে সর্বশেষ স্কোরটা হয়েছে বাস্কেটবলে সেটা আসলে স্কোর হয়েছে কি হয়নি। এটা তো ন্যাচারাল স্পোর্টস কম্পিটিশন, আমরা যখনই কোনো খেলাধুলাতে থাকি আমাদের এমন তর্কাতর্কি হয় না? এটা তো খুবই ন্যাচারাল, এটা আসলে বোলিং না। থ্রি বয়েজ আর হাডেলড ওভার এ হ্যান্ড হেল্ড ভিডিও গেম হুইচ ইজ নট সাপোজ টু বি অন স্কুল গ্রাউন্ডস। তিনটা ছেলে কি করছে, একটা বা, হাতে ধরা ভিডিও গেমের পিস পিস দৌড়াচ্ছে বা খেলছে, ভিডিও গেম খেলছে, যেটা নর্মালি স্কুল ক্যাম্পাসে আনার কথা ছিল না। তো এইটা এক ধরনের মানে নিয়ম ভঙ্গ করা, কিন্তু এটা বুলিং না, এটা তো কাউকে সে বুলিং করতেছে না, সে নিজেরা নিয়ম ভঙ্গ করেছে, এটা বুলিং না। বুলিং হচ্ছে এটা যে এই যে অন্য একটা মেয়ের ব্যাকপ্যাক তুমি নিয়ে নিচ্ছ, হ্যাঁ, তাকে এই যে হ্যারাস করতেছো, এইটা হচ্ছে বুলিং। তাহলে এই যে স্কুল ডিসিপ্লিনিং এইডস, তারা হচ্ছে প্রিন্সিপালকে কমপ্লেইন করবে হচ্ছে এটা, যে ফোর গার্লস আর সারাউন্ডিং অ্যানাদার গার্ল অ্যান্ড সিম টু হ্যাভ পজিশন অফ আর ব্যাকপ্যাক। এটা হচ্ছে কারেক্ট আনসার। কি বুঝতে পারছো এটা? একটু খুবই বেরসিক পড়াশোনা, তাই না? মানে মনে হচ্ছে যে কি এগুলো সাধারণ জ্ঞান আবার এমন হয় নাকি? এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাধারণ জ্ঞান ঠিক এমনই হয়, যে মনে হবে যে কি জন্য এগুলা কোশ্চেন করতেছে, মানে এগুলা কোনো কোশ্চেনের জাতের মধ্যে পড়ে? জাতের মধ্যে না পড়লেও তোমাকে এগুলা পড়তে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অ্যানালজি থেকে করা কোশ্চেন, অ্যানালজি, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানালজি থেকে করা কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বরে আরো একটা অ্যানালজি দেওয়া আছে, সেটা হচ্ছে মিউজিক ইজ টু কম্পোজ, ডিভাইস ইজ টু ড্যাশ। অর্থাৎ মিউজিক কি করতে হয়, মিউজিক কি করতে হয়, মিউজিক সৃষ্টি হয় কম্পোজের মাধ্যমে, মিউজিক সৃষ্টি হয় কম্পোজের মাধ্যমে, হ্যাঁ। তাহলে ডিভাইস বা কোনো যন্ত্রাংশ বা কোনো যন্ত্র, হ্যাঁ, কোনো যন্ত্র সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ইউজ, ব্যবহারের মাধ্যমে। ব্যবহারের মাধ্যমে কি যন্ত্র সৃষ্টি হয়? জীবনেও না, বাদ। আচ্ছা, ক্রিয়েট, যন্ত্র কি সৃষ্টি করা যায়? যেতে পারে। কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে কি গঠন করা, যন্ত্র কি গঠন করা যায়? যেতে পারে। ইনভেন্ট, যন্ত্র কি আবিষ্কার করা যায়? যেতে পারে। কিন্তু সাধারণত যন্ত্রের সাথে আবিষ্কার কথাটা যায় না। ইনভেন্ট হচ্ছে যখন কোনো কিছু প্রথমবারের মতো তৈরি করা যায়, সেটা হচ্ছে ইনভেন্ট। আচ্ছা, তো যন্ত্র তো প্রথমবারের মতো তৈরি করা হচ্ছে না, বা এমন কিছু বলাও নয় যেটা প্রথমবারের মতো তৈরি করা হচ্ছে, তার মানে ইনভেন্ট আমরা নিব না। ক্রিয়েট নাকি কনস্ট্রাক্ট, দুইটাই কারেক্ট আনসার হতে পারে, বাট কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? সাধারণত একটা ডিভাইস বিল্ড আপ করা হয়, ঠিক আছে। বিল্ড আপ করার আরেক শব্দ হচ্ছে কনস্ট্রাক্ট করা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কনস্ট্রাক্ট, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে কনস্ট্রাক্ট। এটা অ্যানালজি থেকে আসা কোশ্চেন, এটা হচ্ছে অ্যানালজি থেকে আসা কোশ্চেন। 8 নম্বর, এবার হচ্ছে অ্যানালজির এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এবার তোমার আগের মতো সাধারণ জ্ঞান চলে আসছে। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম আফ্রিকান স্টেট দ্যাট রিকগনাইজড বাংলাদেশ? নিচের কোনটি প্রথম মুসলিম আফ্রিকান দেশ যারা কিনা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? মানে আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই 1971 সালের মুক্তিযুদ্ধের পর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তার মধ্যে কোন দেশ প্রথম মুসলিম দেশ এবং আফ্রিকান দেশ যে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, সেটা কোন রাষ্ট্র? এখন দেখো যে আহ, আমরা যদি হিসাব করি যে প্রথম কোন দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, প্রথমে ধারণা করা হতো হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে ভারত, কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে নেপাল, তাই না? সরি, ভুটান। বাংলাদেশকে হচ্ছে প্রথম স্বীকৃতি দানকারী দেশ। তো এই ডিবেটে আমরা এখন যাব না, কারণ হচ্ছে আমাদের কোশ্চেনটা ঠিক সেই জায়গাতে না।
আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে ইউরোপের কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় সেখানেও ডিবেট আছে, যে পূর্ব জার্মানি দিয়েছে নাকি হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি তারা দিয়ে ওই দিক থেকে এসেছে, এইটা নিয়েও ডিবেট আছে। বাট সঠিক উত্তর আমরা পূর্ব জার্মানিকেই ধরে নিই। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে যে প্রথম কোন মুসলিম আফ্রিকান দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এখানে কোনো ডিবেট নাই, সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে সেনেগাল। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে সেনেগাল। আচ্ছা, সঠিক উত্তর অপশন বি। এগুলা কি বুঝতে পারছো? ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে কেন? মানে অনেকে ভাবতেছে যে ক্লাস খুবই বোরিং লাগতেছে, প্রথম দিকে অনেক অনেক পরিমাণে অ্যানালজিক্যাল কোশ্চেন ছিল, এর জন্য তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারো এবং তোমাদের টাইমলাইনে ক্লাস শেয়ার দিতে পারো, তাতে অনেকে ক্লাস দেখতে পারবে। ক্লাসের উপস্থিতি খুব বেশি কমে গেলে ক্লাসে মনোযোগ কমে যায়, স্টুডেন্টেরও কমে যায়, টিচারের কমে যায়। হ্যাঁ, আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ? বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? সংবিধান থেকে তো কোশ্চেন হয়, তাই না? আচ্ছা, এখন মুক্তিযুদ্ধ নামই হচ্ছে মুক্তিযুদ্ধ। সংবিধান থেকে কোশ্চেন হবে, এই টপিকের নাম হচ্ছে সংবিধান। সংবিধান থেকে কোশ্চেন হবে, যেমন দেখো যে সংবিধানের অনুচ্ছেদ কয়টা, সংবিধানের সংবিধানকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সংবিধানে কয়টা প্রস্তাবনা আছে, তারপর হচ্ছে সংবিধানে আমাদের হচ্ছে কতবার সংশোধন করা হয়েছে, আমাদের হচ্ছে সংবিধানে কতটা শিডিউল আছে, এই সব কিছু নিয়ে কোশ্চেন হবে। যেমন দেখো যে আমাদের প্রস্তাবনা কয়টা? প্রস্তাবনা হচ্ছে একটা। আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা? চারটা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের সংবিধানে ভাগ কয়টা? 11টা। আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টা? 153টা। আমাদের সংবিধান সংশোধন হয়েছে কতবার? 17বার। তো আমাদের হচ্ছে সংবিধানের শিডিউল কয়টা? শিডিউল হচ্ছে তফসিল, শিডিউলের বাংলা হচ্ছে কি? তফসিল। তফসিল হচ্ছে কয়টা? 7টা। তার মানে এই যে তথ্যমূলক কোশ্চেন গুলো আমাদের আসবে, আবার বিভিন্ন অনুচ্ছেদ থেকে কোশ্চেন আসবে, যেখানে সুযোগের সমতা কত নম্বর অনুচ্ছেদে আছে, সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুবিধা কত নম্বর অনুচ্ছেদে আছে, তারপরে হচ্ছে তোমার আইনের আশ্রয় লাভের অধিকার কত নম্বর অনুচ্ছেদে আছে, ন্যায়পালের ন্যায়পাল পদ সৃষ্টির কথা কোন অনুচ্ছেদে আছে, তারপর বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আলাদা করার কথা কোন অনুচ্ছেদে আছে, বা হচ্ছে তোমার নির্বাহীর ক্ষমতা, মানে রাষ্ট্রীয় নির্বাহী বিভাগের ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে, রাষ্ট্রপতির ক্ষমতা কোন অনুচ্ছেদে আছে, হাইকোর্ট প্রতিষ্ঠার কথা বলা আছে কোন অনুচ্ছেদে। এই জাতীয় কোশ্চেন সংবিধান থেকে হবে। তাহলে দেখো অনেক কিছু, তাই না? অনেক কিছু। তো এই সবকিছু আমাদের শেখানো হবে কিসে? সংবিধানের উপরে একটা ক্লাস থাকবে আমাদের পেইড ব্যাচে। একটা ক্লাসই হচ্ছে সংবিধান এবং অন্যান্য যে সরকারি সংস্থা আছে তার উপর, মানে বাংলাদেশের যে সরকারি সংস্থাগুলো আছে সেগুলোর উপর। তার মানে ওই একটা ক্লাসে দেখো যে ক্লাসটার ডিউরেশন তো প্রায় 3 ঘন্টা হবেই। 3 ঘন্টার মধ্যে দেখা যাবে যে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সংবিধানের উপর আলোচনা হবে। তো যখন 2 ঘন্টা সংবিধানের উপরে কথা হবে, স্লাইড দেখা হবে, কোশ্চেন সলভ করা হবে, তখন দেখবা যে এমন কিছু থাকবে না যে আলোচনা করা হচ্ছে না, এবং তোমাদের পরীক্ষাতে যেই কোশ্চেনটাই আসুক না কেন সেটা তোমরা উত্তর করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা এখানে সঠিক উত্তর অনেকে করেছো। সঠিক উত্তর হচ্ছে 153। হ্যাঁ, আমাদের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, আমাদের সংবিধানে 153টা অনুচ্ছেদ। তাছাড়া অন্যান্য যে তথ্য আছে সেটা হচ্ছে প্রস্তাবনা। আমাদের সংবিধানে প্রস্তাবনা হচ্ছে কয়টি? প্রস্তাবনা হচ্ছে একটি। আচ্ছা, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র, আচ্ছা শুধু মূলনীতি লিখে দিই, এত কিছু লিখতেছি না। আমাদের সংবিধানের মূলনীতি কয়টা আছে? মানে প্রস্তাবনায় বলা আছে কয়টি? মূলনীতি হচ্ছে 4টি। তারপরে আমাদের সংবিধানের ভাগ কয়টি? ভাগ হচ্ছে 11টি। আচ্ছা, আমাদের সংবিধানের তফসিল কয়টি? তফসিল হচ্ছে 7টি। সংশোধন হয়েছে কতবার? সংশোধন হয়েছে 17বার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অনুচ্ছেদ, অনুচ্ছেদ হচ্ছে 153। এর মধ্যে আরো অনেক বিস্তারিত কিছু আছে, সবকিছু ক্লাসে পড়ানো হবে, আর সবকিছুতে এইখানে পড়ানোর সুযোগও নাই, এত টাইমও নাই। তাহলে টপিকটা হচ্ছে কি? সংবিধান। হু ইজ দ্য চেয়ার অফ দ্য কনস্টিটিউশন রিফর্ম কমিশন? তাহলে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান কে, বা হচ্ছে সভাপতি কে, তাই না? আচ্ছা, তো তোমরা জানো যে আমাদের 2024-এর যে বিশাল এক বিপ্লব হলো, জুলাই বিপ্লব। এই বিপ্লবের পর বাংলাদেশের কতটা সংস্কার করা হয়েছে? 11টা কমিশন করা হয়েছে। 11 কি কমিশন? সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, এই সংস্কার কমিশনগুলোর আবার এক একজন প্রধান আছে, যার নেতৃত্বে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। তো সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অপশন দেওয়া: আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনুস, মাহফুজ আলম, নাকি আসিফ নজরুল। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। হ্যাঁ, আচ্ছা, তাকে প্রধান করে কি করা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তাহলে এই টপিকটা হচ্ছে সাম্প্রতিক। এটা হচ্ছে কি সাম্প্রতিক, কারণ এটা যেহেতু রিসেন্ট একটা ঘটনার উপর বেসিস করে কোশ্চেনটা করা হয়েছে। আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে কোর্স ফিচার্স দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সি ইউনিটের কোর্স আউটলাইনে। তোমরা জানো যে আমাদের স্কুল অফ এক্সিলেন্স প্রথমবারের মতো সি ইউনিট চালু করেছে, এবং যারা তোমাদের বন্ধুরা সি ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিতে চায় তারা আমাদের এই সি ইউনিটের এক্সিলেন্ট অনলাইন কোর্সে ভর্তি হতে পারে। সেখানে হিসাব বিজ্ঞান ফিনান্স পড়াবেন মোহাম্মদ ইয়াসিন শেখ, ম্যানেজমেন্ট মার্কেটিং পড়াবেন ইমামুল রিয়াদ, এবং তাছাড়া ম্যাথ আইকিউ সাকিব হোসেন, বাংলা আব্দুল্লাহ মাহফুজ এবং রিয়াসাত রানা, এবং ইংরেজি পড়াবেন আশরাফুল আলম সাগর ও তন্ময় সরকার। তো আমাদের হচ্ছে বি ইউনিটে যেমন আমাদের হচ্ছে কোর্সটা খুবই সাজানো, সি ঠিক একইভাবে চলবে। সি ইউনিটের কোর্সও খুবই সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে পড়ানো হবে। তো আশা করি তোমাদের বন্ধুরা হচ্ছে সি ইউনিটের এই কোর্সে ভর্তি হতে পারে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে পারো। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, দ্য আরাগ্যালায়া রিফার্স টু। আরাগ্যালায়া বলতে কি বোঝায়? আচ্ছা দেখো, খুবই সম্প্রতি তোমরা দেখেছো যে শ্রীলঙ্কাতে একটা বিশাল প্রোটেস্ট হয়েছিল, এবং এই প্রোটেস্টের ফলে শ্রীলঙ্কার যে রাজাপাকসা সরকার, তারা ক্ষমতা থেকে চলে যায়, পালিয়ে যায়, এবং পরবর্তীতে নতুন সরকার গঠন করা হয়। এবং শ্রীলঙ্কাতে যে বিপ্লবটা হয়েছিল সেটার নামই হচ্ছে কি, সেটার নামই হচ্ছে দ্য আরাগ্যালায়া। তো এখানে অপশন দেখো, দ্য শ্রীলঙ্কান প্রোটেস্ট, ক্রাইসিস ইন মিয়ানমার, সিরিয়ান ওয়ার অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন। সঠিক উত্তর হচ্ছে কি শ্রীলঙ্কান প্রোটেস্ট। শ্রীলঙ্কাতে যে বিশাল প্রোটেস্ট হলো, সরকার পতন ঘটলো, সঠিক উত্তর হচ্ছে সেই সরকার পতনের প্রোটেস্ট, দা আরগলায়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাম্প্রতিক ঘটনা। আচ্ছা, এটা সাম্প্রতিককে দেওয়া যায়, বা হচ্ছে সাম্প্রতিক নাই, এটা এখানে সাম্প্রতিক নাই। এটাকে আমরা বিপ্লব, বিভিন্ন যুদ্ধ বিপ্লব চুক্তি সেই টপিকের মধ্যে রেখে দিব, কারণ এটা এখন আর সাম্প্রতিক নাই, অনেক দিনই হয়ে গেছে। হুইচ ইজ নট এ স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস। জাতিসংঘের বিশেষায়িত অঙ্গসংস্থা নয় কোনটি? আচ্ছা, বিশেষায়িত বলতে আমরা কি বুঝাই? বিশেষায়িত বলতে বোঝায় বা বুঝি যেটা নেচারাল না বা স্বাভাবিক না, বা যেটা ইনবিল্ট না, আলাদাভাবে স্পেশাল ভাবে বিশেষভাবে আনা হয়েছে। তো জাতিসংঘের মূল সংগঠন কোনগুলো? মূল সংগঠন দেখো, প্রথম হচ্ছে সাধারণ পরিষদ, তাই না? জেনারেল কাউন্সিল, সাধারণ পরিষদ। আচ্ছা, প্রথম হচ্ছে সাধারণ পরিষদ। আচ্ছা, আমি ইংলিশে লিখি যেহেতু ইংলিশ ভার্সন করছেন, জেনারেল অ্যাসেম্বলি ইংলিশে লিখে দিই। আচ্ছা, জেনারেল অ্যাসেম্বলি। হ্যাঁ, জেনারেল অ্যাসেম্বলি এটা হচ্ছে প্রথম। আচ্ছা, তারপর হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট। আচ্ছা, সেক্রেটারিয়েট। আচ্ছা, এটা হচ্ছে জাতিসংঘের সচিবালয়। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ইকোসক। ইকোসকটা কি? ইকোসক হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সোশিওলজিক্যাল কাউন্সিল, ঠিক আছে, আর্থসামাজিক পরিষদ। আচ্ছা, এবার 5 নম্বর যেটা আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ট্রাস্টিশিপ, কাউন্সিল, অর্থাৎ জাতিসংঘের অসি পরিষদ। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে অসি পরিষদ। এটার কাজ ছিল হচ্ছে যেই সব দেশগুলা এখনো স্বাধীন হয়নি সেই সব দেশকে স্বাধীন করা, কিন্তু বর্তমান বিশ্বে এমন কোনো দেশ নাই যে দেশটা এখনো স্বাধীন হয়নি, তার মানে অসি পরিষদের এখন তেমন কোনো কাজ নাই। তাহলে অসি পরিষদ এখন হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে, বাকি 5টা কাজ করতেছে। তো এই 5টা, এই 6টা হচ্ছে জেনারেল, মানে এইগুলা বিশেষায়িত না, এগুলো হচ্ছে স্বাভাবিক। এর বাইরে জাতিসংঘের যে অঙ্গ সংগঠন আছে সেগুলো হচ্ছে কি স্পেশাল। তাহলে এর বাইরে কোনগুলো আছে দেখি। সিকিউরিটি কাউন্সিল আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এখানে হচ্ছে, এখানে বলতেছে হুইচ ইজ নট স্পেশালাইজড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পেশালাইজড, কারণ এখানে নাই, তাহলে এটা উত্তর হবে না। মনিটারি ফান্ড এখানে নাই, মানে স্পেশালাইজড। লেবার অর্গানাইজেশন এখানে নাই, মানে স্পেশালাইজড। স্পেশালাইজড না হচ্ছে কোনটা? সিকিউরিটি কাউন্সিল। তার কারণ কি? সিকিউরিটি কাউন্সিল হচ্ছে জেনারেলের মধ্যে। তাহলে কি বুঝতে পারলে এটা? এই 6টা হচ্ছে জেনারেল, তাহলে এই জেনারেল যেটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখন এই টপিকটা কোনটা? এটা হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক অন্যান্য আন্তর্জাতিক সংগঠন, হ্যাঁ, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন থেকে আশা করছেন হচ্ছে এটা। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য লাস্ট কান্ট্রি টু অ্যাবলিশ ডেথ পেনাল্টি? সর্বশেষ কোন দেশ কি করেছে, ডেথ পেনাল্টি অ্যাবলিশ করেছে বা মৃত্যুদণ্ড বাতিল করেছে? মালয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স নাকি ঘানা? আচ্ছা, মালয়েশিয়াতে এখনো ডেথ পেনাল্টি আছে, তার মানে এটা আমরা উত্তর নিব না। ডেনমার্ক, ডেনমার্কে ডেথ পেনাল্টি হচ্ছে প্রায় কত সালের দিকে, 1978 সালের দিকে বাতিল হয়ে গেছে। আচ্ছা, ফ্রান্সে 1980 সালের দিকে বাতিল হয়ে গেছে ডেথ পেনাল্টি। ওকে, ফাইন। ঘানাতে হয়েছে কত সালে, 2023 সালে। তার মানে কি হচ্ছে, কোন সঠিক উত্তর হচ্ছে রিসেন্টলি, হুইচ কান্ট্রি লাস্ট কান্ট্রি, হুইচ ইজ দ্য লাস্ট কান্ট্রি টু অ্যাবলিশ ডেথ পেনাল্টি? সর্বশেষ দেশ। মালয়েশিয়া আসবেই না, কারণ সেখানে ডেথ পেনাল্টি এখন আছে। ডেনমার্ক, ফ্রান্স, ঘানার মধ্যে সর্বশেষ হচ্ছে কোনটা? সর্বশেষ হচ্ছে ঘানা, সঠিক উত্তর হচ্ছে ঘানা। কিন্তু তোমার এক্স্যাক্টলি কারেক্ট আনসার হচ্ছে জিম্বাবুয়ে। এক্স্যাক্টলি কারেক্ট আনসার হচ্ছে জিম্বাবুয়ে। বাট এখানে দেখো জিম্বাবুয়ে তো অপশনেই নাই, জিম্বাবুয়ে অপশনেই নাই। যে চারটা অপশন আছে তার মধ্যে সর্বশেষ হচ্ছে ঘানা, ঘানা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এটা হচ্ছে কি আন্তর্জাতিক বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি। ওকে, 14 নম্বর কোশ্চেন, হুইচ রিভার হ্যাজ বিন এ সোর্স অফ কনফ্লিক্ট ইন দ্য মিডল ইস্ট? মধ্যপ্রাচ্যের দ্বন্দ্বের কারণ কোন নদী? নাইল, ইউফ্রেটিস, জর্ডান নাকি আমু দারিয়া? কোনটা, কোনটা সঠিক উত্তর? মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট বা হচ্ছে দ্বন্দ্ব, তার কারণ কোনটি? নাইল, ইউফ্রেটিস, জর্ডান নাকি আমু দারিয়া? আচ্ছা দেখো, নীল নদ তো মধ্যপ্রাচ্যে অবস্থিত না, নীল নদ হচ্ছে আফ্রিকাতে, তাহলে এটা আমরা উত্তর নিবই না, বাদ। আচ্ছা, ইউফ্রেটিস, জর্ডান নাকি আমুদারিয়া? ইউফ্রেটিস হচ্ছে ইরানের এই দিকে, তার মানে এটাও আসে না মধ্যপ্রাচ্যে। জর্ডান নাকি আমুদারিয়া? সঠিক উত্তর হচ্ছে জর্ডান। কারণ কি, এই জর্ডান নদীর তীরেই বেশ কয়েকটা দেশ আছে। জর্ডান নদীর তীরে হচ্ছে ইসরায়েল, প্যালেস্টাইন এবং জর্ডান, তিনটা দেশ, এবং এই তিনটা দেশই হচ্ছে এই অঞ্চলটা দখল করা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে লিপ্ত আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এই যে নদ নদী, বিশ্বের যত নদ নদী যা কিছু আছে, পাহাড় পর্বত, এই সব কিছু থেকে এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্স কম্পারেটিভলি কম অন্যদিন থেকে। কারণ কি, মানে জাহাঙ্গীরনগরের কোশ্চেন একটু কঠিন বলে কি মানে ভয় পেয়ে যাচ্ছ? 15 নম্বর কোশ্চেন, দ্য রিসিপিয়েন্ট অব দ্য নোবেল পিস প্রাইজ 2024 ইজ? 2024 নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার কে পেয়েছেন? আচ্ছা, পিস প্রাইজ শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? এ প্যালেস্টাইনিয়ান অর্গানাইজেশন, এ ব্রিটিশ অর্গানাইজেশন, আহ এ জাপানিজ অর্গানাইজেশন, এ সুইডিশ অর্গানাইজেশন, কে পেয়েছেন? আচ্ছা, তো 2024-এ নোবেল শান্তি পুরস্কার কারা পেয়েছিল? পেয়েছিল হচ্ছে নিহান হিদান কিও, এই সংগঠনটা পেয়েছিল, তাই না? নিহান হিদান কিও এই সংগঠনটা পেয়েছিল। এই সংগঠনের কাজ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে তেজস্ক্রিয়তা কমিয়ে আনা এবং তার পরিবর্তে সেখানে কিভাবে জনবসতি গঠন করা যায়, সেখানে মানুষজন কিভাবে থাকতে পারে, এইগুলা করা আর কি, মানে তেজস্ক্রিয়তা কমিয়ে আনা। তো এটা হচ্ছে একটা জাপানি দাতব্য সংস্থা, যারা হচ্ছে এই কাজগুলো করে যাচ্ছে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এ, জাপানিজ অর্গানাইজেশন, এ জাপানিজ অর্গানাইজেশন। কি ঠিক আছে এটা? তাহলে সঠিক উত্তর হচ্ছে জাপানিজ অর্গানাইজেশন। এটা হচ্ছে পদক পুরস্কার থেকে আশা করছেন। উত্তর হচ্ছে কি, এই অপশন ইয়াটা কি, টপিকটা হচ্ছে পদক পুরস্কার থেকে আশা করছেন। আচ্ছা, 16 নম্বর কোশ্চেন, ইন্টারপোল ইজ এন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ আর্মি, পুলিশ, নেভি অর এয়ারফোর্স? আচ্ছা, তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স একটু কমে যাচ্ছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিতে পারো, তাইলে হচ্ছে অ্যাটেন্ডেন্স কিছুটা বাড়বে। অথবা হচ্ছে নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিতে পারো, হ্যাঁ। আর অ্যাটেন্ডেন্স খুব বেশি কম হলে ক্লাস খুব বেশি ইন্টারেক্টিভ হবে না, আর আজকের ক্লাসটা একটু মনে হবে একটু মানে রসকসহীন, একটু খুবই শুকনা এমন মনে হবে। কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেনগুলো একটু এমনই হয়। ইন্টারপোল ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ আর্মি, পুলিশ, নেভি অর এয়ারফোর্স? ইন্টারপোল, দেখো ইন্টারপোল হচ্ছে জাতিসংঘের, জাতিসংঘের একটা বিশেষায়িত পুলিশ বাহিনী, ঠিক আছে? জাতিসংঘের একটা বিশেষ পুলিশ বাহিনী, ঠিক আছে, পুলিশ বাহিনী। আচ্ছা, ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল পুলিশ, ইন্টারন্যাশনাল পুলিশ, হ্যাঁ। তাহলে এটা কোন ফোর্সের অর্গানাইজেশন? এটা হচ্ছে পুলিশ ফোর্সের অর্গানাইজেশন, হ্যাঁ। আচ্ছা, একটু দ্রুত যাই। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল নেম অফ দ্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রাথমিক নাম কি ছিল? দেখো,
1971 সালে 25শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় সেটা 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সম্প্রচার করা হয়। এটা ওই সময়কার আহ, আহ, এম এ হান্নান এটা 26 মার্চ কালুরঘাট থেকে সম্প্রচার করেন। ওই সময় হচ্ছে চট্টগ্রামের যে বেতার কেন্দ্র সেটা ছিল হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদে সিডিএ তে, মানে আবার ইয়াতে কমার্শিয়াল এরিয়াতে। আচ্ছা, তো ওই জায়গাতে যদি তারা হচ্ছে স্বাধীনতার ঘোষণা ওইখান থেকে প্রচার করে তাহলে এটা পাকিস্তানি মিলিটারি জেনে যাওয়ার সুযোগ খুবই বেশি থাকে। যে কারণে তারা কি করেছিল, ওইখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে চট্টগ্রামের কালুরঘাট স্থাপন করেছিল। এবং সেখান থেকে 26 তারিখে কি এম এ হান্নান স্বাধীনতার যে ঘোষণাটা সেটা সেখান থেকে পাঠ করেন। এবং তখন ওইখান থেকে চট্টগ্রাম অঞ্চলের যে হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, সেখানে মেজর জিয়াউর রহমানের কাছে অনুরোধ করা হয় তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং জিয়াউর রহমান সেই শর্তে রাজি হন, ও তাদেরকে হচ্ছে নিরাপত্তা দেন। এবং তিনি 27 তারিখ স্বাধীনতার একদম পূর্ণাঙ্গ যে স্বাধীনতার ডাক সেটা তিনি সেখান থেকে 27 তারিখে প্রচার করেন। এবং প্রাথমিকভাবে ওই যে বেতার কেন্দ্র তার নামকরণ করা হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, সঠিক উত্তর হচ্ছে কোনটা? স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, অপশন বি। এটা হচ্ছে কি আমাদের মুক্তিযুদ্ধ থেকে আসা কোশ্চেন। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে আসা কোশ্চেন। 18 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বাংলাদেশি নিউজ পেপার? নিচের কোনটা বাংলাদেশি নিউজ পেপার না? যুগান্তর, দ্য নিউ ন্যাশন, আনন্দবাজার পত্রিকা, দ্য ডেইলি, করতোয়া, কোনটা? দেখো, এই তিনটা যে বাংলাদেশের এটা আমরা সবাই জানি, তাই না? আনন্দবাজার এটা কিন্তু বাংলাদেশের না, আনন্দবাজার হচ্ছে ভারতের, আমাদের পাশের দেশ ভারতের একটা পত্রিকার নাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আনন্দবাজার পত্রিকা। আচ্ছা, এটা হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকতা, গণমাধ্যম ও সাংবাদিকতা, সাংবাদিকতা, গণমাধ্যম ও সাংবাদিকতা থেকে আসা কোশ্চেন। আচ্ছা, হু ইজ দ্য হেড অব দ্য রিসেন্টলি ফর্ম মিডিয়া রিফর্ম কমিশন? অর্থাৎ সম্প্রতি গঠন হওয়া মিডিয়া রিফর্ম কমিশনের প্রধান কে? আচ্ছা, তাহলে এটাও দেখো সাম্প্রতিকের না, এটা হচ্ছে সাম্প্রতিক। এই যে রিসেন্ট সময়ে যে 11টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মিডিয়া বা গণমাধ্যম রিফর্ম কমিশন, ঠিক আছে, বা গণমাধ্যম সংস্কার কমিশন। তার প্রধান কে? কামাল আহমেদ, মাহফুজ আনাম, নুরুল কবির নাকি মতিউর রহমান? এখানে চারজনের যে নাম দেওয়া হচ্ছে চারজনই খুবই প্রমিনেন্ট সাংবাদিক বাংলাদেশের। তার মধ্যে কে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান? সঠিক উত্তর হচ্ছে কামাল আহমেদ। কামাল আহমেদ খুবই খুবই অভিজ্ঞ একজন সাংবাদিক, এবং তাকে প্রধান করেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এটা হচ্ছে সাম্প্রতিকের কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইওটি? আইওটি এটা আমাদের একদম টেক্সট বুকে আছে, তাই না? এটা আমাদের কোথায় আছে? আইসিটি টেক্সট বুকে ডিরেক্ট আছে। সেটা হচ্ছে আইতে ইন্টারনেট, ওতে হচ্ছে অফ, টিতে হচ্ছে কি থিংস, ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ যে কোনো ডিভাইসের সাথে ইন্টারনেটের কানেক্টিভিটি হচ্ছে আইওটি। যেমন তোমার ঘরের দরজা তুমি দাঁড়াবা, তোমার হচ্ছে চোখ স্ক্যান করে দরজা খুলে যাবে ইন্টারনেট ব্যবহার করে, এটা হচ্ছে কি আইওটি। তোমার গাড়ির সাথে ইন্টারনেট সংযোগ, তোমার বাড়ির সাথে ইন্টারনেট সংযোগ, তোমার মোবাইলের সাথে, টিভির সাথে, ক্যামেরার সাথে, যে কোনো যা কিছুর সাথে হোক ইন্টারনেটের যে সংযোগটা হচ্ছে সেটা হচ্ছে কি ইন্টারনেট অফ থিংস, মানে কোনো কিছুর সাথে ইন্টারনেটের সংযোগ, আইওটি। তাহলে সঠিক উত্তর কোনটা? ইন্টারনেট অফ থিংস, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এটা আমাদের টপিকের নামই হচ্ছে আইসিটি। বি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স, এইচএসসি আলিম 2025। আচ্ছা, তো এখানে দেখো আরো একটা পোস্টার আছে আমাদের বি ইউনিটের এক্সিলেন্ট অনলাইন কোর্সে, সেখানে আমাদের মেন্টরদেরও ছবি দেওয়া আছে। তো এটা তোমাদের জন্য সম্পূর্ণ কোর্সটা, এবং আমাদের কোর্সের যারা টিচার, কোর্স ম্যাটেরিয়ালস এবং ক্লাসের মান এগুলো দেখেই তোমরা আশা করি ভর্তি হবে, এবং এই বিষয়গুলো তোমরা অবশ্যই বিবেচনাতেও নিবে। এখানে আমাদের মেন্টরদেরকে সবাই চিনো, আলাদা করে আর পরিচয় দেওয়া দরকার নাই। আচ্ছা, আমাদের দেখো 24-25 সেশনে আমাদের যে সফল শিক্ষার্থী তাদের কিছু ছবি দেওয়া আছে। এখানে দেখো আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৃতীয় সালমান বিন শিহাব, তন্ময় সরকার যে বর্তমানে এখন আমাদের এখানে ইংরেজি পড়াচ্ছেন, সে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে দ্বিতীয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তৃতীয়। এনামুল হক সাকিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে প্রথম, মানে যেটা কোর্সে সলভ করছি এখন সেই ইউনিটে এনামুল হক সাকিব গত বছর প্রথম হয়েছিল আমাদের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে হাসিব আল হাসান প্রথম হয়েছিল, সেও ফার্স্ট হয়েছে আমাদের এখান থেকে। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রথম হয়েছে তানজিহা আরজুমান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পঞ্চম হয়েছে সে। সাস্টে মানবিক বিভাগে প্রথম হয়েছে অঞ্জন সরকার আমাদের শিক্ষার্থী, এবং বিইউপি এফ ট্রিপল এস এ দ্বিতীয় হয়েছে মেহনাজ মোস্তফা।
তারপর হচ্ছে জগন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হাজেরা আক্তার দ্বিতীয় হয়েছে। তাহলে দেখো আমাদের অনেক শিক্ষার্থী গত বছর দেখো বিভিন্ন ইউনিটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে টপ পজিশন করেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো নাই, কারণ যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভ করছি না, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফলতার পোস্টারগুলো এখানে দেওয়া নাই। আরেকটা পোস্টারে দেখো 24-25 সেকেন্ড টাইমার যারা ছিল, তার মধ্যে সাব্বির আহমেদ সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনিয়র নবম, আবু জিহাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনিয়র অষ্টম, তাহমিদ ইমতিয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে পঞ্চম, এনামুল হক সাকিব এই যে যাকে বললাম যে সি ইউনিটে ফার্স্ট হয়েছে, সে নিজে একজন সেকেন্ড টাইমার ছিল। লাবিব আহমেদ বাঁধন সপ্তম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে। ফজলে রাব্বি রিয়াদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে অষ্টম হয়েছে। মাইশা ইয়াসমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 16তম। সাদিয়া ইয়াসমিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 20তম। মাহফুজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 11তম। হালিমাতুস সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 10ম। উম্মে ইশরাত জাহান বর্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 19তম এবং রিদওয়ান আহমেদ রাজিন আহ মেরিটাইম ইউনিভার্সিটিতে 12তম। তাহলে দেখো কত স্টুডেন্ট, এগুলো তো শুধুমাত্র হচ্ছে আমাদের যারা প্রথম দিককার পজিশন করা শিক্ষার্থী, তাছাড়া অন্যান্য আরো অনেক শিক্ষার্থী আমাদের এখান থেকে ভালো ভালো মেরিট পজিশন করে বিভিন্ন সাবজেক্টে পড়ছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার দেওয়া নাই, কারণ হচ্ছে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভ করছি না এর জন্য। আচ্ছা, বাংলাদেশ ওন দ্য সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল বিটি। বাংলাদেশ আহ সাব নারী দলের যে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটা হয় সেটা 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে। কাকে হারিয়ে? শ্রীলঙ্কা, ভুটান, ইন্ডিয়া নাকি নেপাল? কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বাকিগুলো এক্সপ্লেন করার সুযোগ নেই, নেপালকে হারিয়ে নেপালের মাঠে এটা। এই টপিকটা হচ্ছে খেলাধুলা থেকে আসা কোশ্চেন, স্পোর্টস থেকে আসা কোশ্চেন। দ্রুত দ্রুত যাচ্ছি, বেশি সময় নিব না, 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দিব, এখন অনেকগুলো কোশ্চেন আছে। হু ইজ দ্য ফেমাস ফর হিজ কমিক অ্যাক্টিং? কমিক অ্যাক্টিং বলতে কি বোঝানো হয়? কমিক বলতে বোঝানো হয় কৌতুক, ঠিক আছে, মানে কৌতুক অভিনেতার অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন কে? কৌতুক অভিনয়, হ্যাঁ, কৌতুক অভিনয়ের জন্য, কৌতুক অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন কে? লিওনার্দো দি ক্যাপ্রিও, টম ক্রুজ, টম হ্যাঙ্কস নাকি চার্লি চ্যাপলিন? কে ছিলেন? লিওনার্দো দ্য ক্যাপ্রিওকে তোমরা চিনো, লিওনার্দো দ্য ক্যাপ্রিও হচ্ছে যে টাইটানিক মুভি, বিখ্যাত মুভি, তার নায়ক। টম ক্রুজকে তোমরা চিনো, বিখ্যাত অ্যাকশন মুভির হিরো। টম হ্যাঙ্কসও হচ্ছে তাই। চার্লি চ্যাপলিন হচ্ছে একজন কৌতুক অভিনেতা। চার্লি চ্যাপলিনকে তোমরা অবশ্যই চিনে থাকবে, এই যে মাইম অভিনেতা, এই যে হাসির বিভিন্ন কন্টেন্ট গুলা করে না। আজকে হচ্ছে ইউটিউবে চার্লি চ্যাপলিনের মুভি সার্চ দিবা, দেখবা যে কত মুভি বা ভিডিও কাট চলে আসছে। হ্যাঁ, তাকে তোমরা অবশ্যই দেখেছো। চার্লি চ্যাপলিনের অভিনয় তোমরা অবশ্যই দেখেছো, এখন হয়তো বা মনে নাই, অনেকের মনে আছে। চার্লি চ্যাপলিন হচ্ছে বিখ্যাত কৌতুক অভিনেতা সারা বিশ্বে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হাসির রাজা। তাকে বলা হয় হচ্ছে হাসির রাজা। হাসির রাজা বলা হয় চার্লি চ্যাপলিনকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আসছে চলচ্চিত্র থেকে, ঠিক আছে, জাহাঙ্গীরনগরে আবার হচ্ছে চলচ্চিত্র থেকে কোশ্চেন আসে, চলচ্চিত্র থেকে জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসে। Select the word pair that best expresses a relationship similar to that expressed in the original pair. মানে এইখানে যে রিলেশনটা দেওয়া আছে, এই সেম রিলেশন নিচের কোনটাতে আছে? এখানে বলছে ডিভিডেন্ড স্টেক হোল্ডার। ডিভিডেন্ড বলতে কি বোঝায়? কোনো একটা বিজনেসে, শেয়ার বিজনেসে যে প্রফিটটা থাকে, সেই প্রফিটকে কি বলা হয়? ডিভিডেন্ড। এবং এই ডিভিডেন্ডটা ভাগ করে দেওয়া হয় হচ্ছে সেই শেয়ার বিজনেসের স্টেক হোল্ডারদের মধ্যে, মানে অংশীদারদের মধ্যে। আচ্ছা, তো এই ধরনের সম্পর্ক কোনটাতে আছে? এখানে দেখো, নিচ থেকে আসি, ইন্টারেস্ট ব্যাংকার। ইন্টারেস্ট মানে কি? মুনাফা। মুনাফা, আচ্ছা, এই মুনাফা কি কখনো ব্যাংকার নেয়? ব্যাংকার মানে ব্যাংকের কর্মচারী কর্মকর্তা, তো মুনাফা তো ব্যাংকের কর্মচারী কর্মকর্তা নেয় না। তাহলে এটা সঠিক উত্তর না। ওয়েজ এমপ্লয়ার, ওয়েজ মানে কি? মজুরি। মজুরি। আর এমপ্লয়ার বলতে কি বোঝানো হয়? নিয়োগকর্তা। মজুরি কি নিয়োগকর্তা নেন নাকি শ্রমিক নেন? শ্রমিক নেন, তাহলে এটা সঠিক উত্তর না। আচ্ছা, পেটেন্ট ইনভেন্টর। আচ্ছা, পেটেন্ট মানে কি? তুমি একটা ধরো যে বই, কোন একটা যন্ত্র তৈরি করছো, বা হচ্ছে কোন একটা ডিভাইস আবিষ্কার করছো, এইটার একটা লাইসেন্স তৈরি করতে হয়, যেটাকে বলা হয় কি? পেটেন্ট। আচ্ছা, তো এই পেটেন্ট একটা নিজের প্রপার্টি। এই প্রপার্টিটা থাকে কার? ইনভেন্টরের কাছে। কিন্তু এইখানে এই যে ডিভিডেন্ড কি প্রপার্টি? ডিভিডেন্ড তো প্রপার্টি না, এটা হচ্ছে প্রফিট। প্রফিট প্রপার্টি আলাদা জিনিস। তাহলে এটা সঠিক উত্তর না। রয়্যালিটি না, রয়্যালিটি ইজ টু অথর। আচ্ছা, অথর মানে কি? যিনি লেখক, কোনো কিছু লিখতেছেন, কোনো বই, এবং এই বই থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটাকে বলা হয় সেই প্রফিটের যে ভাগটা লেখক পান সেটাকে বলা হয় কি? রয়্যালিটি। তাহলে দেখো, এখানেও প্রফিটের ভাগ, এখানেও প্রফিটের ভাগ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এটা আসছে কোন টপিক থেকে? অ্যানালজি থেকে। বুঝতে পারছো আশা করি।
X introduces Y saying, he is the husband of granddaughter of the father of my father. How is Y related to X? আচ্ছা, X Y কে পরিচয় করাচ্ছে, হি ইজ দ্য গ্র্যান্ডডটার অফ দ্য ফাদার অফ মাই ফাদার। আমার বাবার বাবার গ্র্যান্ডডটার। আমার বাবার বাবা মানে কি? আমার দাদা। আমার বাবার বাবা মানে কি হচ্ছে? এটা যদি আমি হই, এটা যদি আমি হই, আমার বাবার বাবা হচ্ছে কি? আমার দাদা। ঠিক আছে, আমার দাদা। এবার বলতেছে আমার দাদার গ্র্যান্ড ডটার, আমার দাদার নাতি। ঠিক আছে, তো আমার দাদার নাতি হইলে কি হবে? নিশ্চয়ই হচ্ছে আমার স্টেজে চলে আসবে। আমার স্টেজে হলে কি হবে? আমার আমার কি হবে? আমার বোন হয়ে যাবে। গ্র্যান্ড ডটার হলে আমার বোন হয়ে যাবে। আবার এখানে বলছে তার হাজবেন্ড। এখানে বলছে তার হাজবেন্ড মানে আমার বোনের হাজবেন্ড। আমার বোনের হাজবেন্ড কি? আমার ব্রাদার ইন ল। আমার বোনের হাজবেন্ড বা ভগ্নিপতি, বাংলাতে যেটাকে কি বলে? ভগ্নিপতি। ঠিক আছে, ভগ্নি শব্দের অর্থ হচ্ছে বোন, আর পতি শব্দের অর্থ হচ্ছে স্বামী। অর্থাৎ বোনের স্বামীকে বলা হয় ভগ্নিপতি। ঠিক আছে, আচ্ছা। ভগ্নিপতি ইংলিশ হচ্ছে ব্রাদার ইন ল। তাহলে এটা বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে দেখো রক্তের সম্পর্ক নির্ণয় করা, তাই না? আচ্ছা, এটা আসছে অ্যানালজি থেকে। এটা আসছে কি থেকে? অ্যানালজি থেকে। এটা আসছে হচ্ছে অ্যানালজি থেকে। ওকে। ক্লাস এক্স হ্যাজ এ হায়ার এনরোলমেন্ট দেন ক্লাস ওয়াই। তার মানে এক্স স্টুডেন্ট বেশি, ওয়াই কম। ক্লাস জেড হ্যাজ লোয়ার এনরোলমেন্ট মানে ওয়াই বেশি কম। এক্স হ্যাজ লোয়ার এনরোলমেন্ট, জেড এক্স এ কম, উল্টা লেখা হয়ে গেল। জেড এ বেশি, এক্স এ কম। আচ্ছা, তিনটা শর্ত দেওয়া আছে। ইফ দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর কারেক্ট বা ট্রু, এই দুইটা যদি ট্রু হয়, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ ট্রু, ফলস, আনসার্টেইন নাকি ইনসাফিসিয়েন্ট ডাটা। আচ্ছা দেখো, এক্স ওয়াই থেকে বেশি, ওয়াই জেড এর থেকে বেশি, তার মানে এক্স এর সব থেকে বেশি, তারপর ওয়াই, তারপর জেড। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। কিন্তু এখানে বলতেছে জেড এক্স এর থেকে বেশি। জেড এক্স এর থেকে বেশি, এটা কোনোভাবে হতে পারে? কোনোভাবে হতে পারে না। মানে যদি ওয়াই এক্স এর থেকে বেশি, এক্স এর থেকে ছোট হয় এবং জেড ওয়াই এর থেকেও ছোট হয়, তাহলে এই জেড কেমনে এক্স এর থেকে বড় হয়? মানে এই শর্তটা কোনোভাবে মিলতেছে না। তার মানে এই দুইটা যদি ট্রু হয়, উপরের দুইটা ট্রু হয়, নিচেরটা একদমই ফলস, মানে নিচেরটা কারেক্ট হওয়ার কোনো সুযোগই থাকতেছে না। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, তাহলে এটা আসছে কি থেকে? এটা আসছে হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি থেকে। এটা হচ্ছে কি থেকে? মেন্টাল অ্যাবিলিটি থেকে। পরের কোশ্চেন, ইফ পেইন ইজ রিলেটেড টু মেডিসিন, যদি ব্যথা ওষুধের সাথে সম্পর্কিত হয়, দেন গ্রিফ ইজ রিলেটেড টু, গ্রিফ মানে কি? দুঃখ। ব্যথা যদি ঔষধের সাথে সম্পর্কিত হয়, তাহলে দুঃখ কিসের সাথে সম্পর্কিত? গ্রিফ ইজ রিলেটেড টু কিসের সাথে? কাউরেজ সাহস, টিয়ার্স কান্না, হেট দুঃখ, সরি হেট হচ্ছে ঘৃণা, কনসোলেশন নাকি হচ্ছে এই যে সান্ত্বনা, কোনটা? দুঃখের ওষুধ কি? মানে ব্যথা পাইলে আমরা ওষুধ খাই, ওষুধে ব্যথা নিরাময় হয়, কিন্তু দুঃখ নিরাময় হয় কিসের সাহায্যে? সাহসের মাধ্যমে? জীবনেও না। টিয়ার্স কান্না করলে কি দুঃখ নিরাময় হয়? মানে নিজে নিজে একটু মানে দুঃখকে বহিঃপ্রকাশ করা যায়, বাট দুঃখ নিরাময় হয় না। এটাও বাদ। হেট ঘৃণা, কাউকে ঘৃণা করলে কি দুঃখ কমে? কমে না, তো আরো নিজের মধ্যে জেদ বাড়ে। কনসোলেশন, কেউ সান্ত্বনা দিলে আমাদের দুঃখটা একটু কমে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কনসোলেশন। সঠিক উত্তর হচ্ছে কি? কনসোলেশন। এটা হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটি। এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি। 27 নম্বর, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। কোন শব্দটি অন্যটার সাথে যায় না? অপশন দেখো, হ্যাপি, স্যাড, গ্লোমি নাকি ফিলিংস। আচ্ছা, হ্যাপি হচ্ছে আমাদের একটা মেন্টাল স্টেট, আমরা খুশি থাকি। স্যাড হচ্ছে একটা মেন্টাল স্টেট, আমরা দুঃখে থাকি। গ্লুমি মানে হচ্ছে মন ভার করে থাকা, এটা হচ্ছে একটা মেন্টাল স্টেট। বাট ফিলিংস, ফিলিংস কোনো মেন্টাল স্টেট না। ফিলিংস হচ্ছে এই সবগুলাকে কাভার করে। মানে ফিলিংস হ্যাপি হতে পারে, ফিলিং হচ্ছে স্যাড হতে পারে, গ্লুমি হতে পারে, অনেক কিছু হতে পারে। মানে সবগুলোর একটা কমন ফর্ম হচ্ছে কি? ফিলিংস। আর এইগুলা হচ্ছে সেপারেট ফর্ম। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এইটা একটু ডিফারেন্ট না, এটা অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফিলিংস। এটা হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটি থেকে আসা কোশ্চেন। মেন্টাল অ্যাবিলিটি থেকে আসা কোশ্চেন। কি ইংলিশ কোশ্চেন থেকে ভয় পাচ্ছ খুব বেশি? যে ইংলিশে কেন কোশ্চেন করছে, এটা তো মনে হয় যে খুব টাফ। টাফ না, একটু মানে মাথা খামাই করতে হবে আর কি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য নেসেসারি এলিমেন্ট অফ কালচার। কালচার মানে কি? সংস্কৃতি, তাই না? সংস্কৃতির নেসেসারি এলিমেন্ট কোনটা? আচ্ছা, সিভিলিটি। সিভিলিটি মানে ভদ্রতা। একটা কালচার ভদ্র কালচার হতে পারে, অভদ্র কালচার হতে পারে। সারা বিশ্বের সব কালচার যে খুবই সিভিল বা ভদ্র বা সুশীল, এটা কিন্তু না। তার মানে এটা এলিমেন্ট না। এডুকেশন, শিক্ষা।
সব সভ্যতা যে শিক্ষিত হবে এর কোনো মানে নাই। পৃথিবীর সব সভ্যতার মানুষজন বা হচ্ছে সব সমাজের মানুষজন শিক্ষিত, বিষয়টা এমন কখনোই না, তাহলে এটা বাদ। এগ্রিকালচার, সব কালচার বা সব সংস্কৃতিতে যে হচ্ছে কৃষিভিত্তিক সংস্কৃতি হবে এরও কোনো মানে নাই, তাহলে এটাও বাদ। বাট কাস্টম বা প্রথা, এই প্রথা সব ইয়াতেই আছে, সব কালচারে বা সব সংস্কৃতিতেই প্রথা বিষয়টা অবশ্যই আছে, হ্যাঁ। এমন কোনো কালচার বা সংস্কৃতি পৃথিবীতে পাওয়া যাবে না যে এখানে কোনো প্রথা প্রচলিত নাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা আসছে সমাজ বিজ্ঞান থেকে। এটা আসছে কোথা থেকে? সমাজ বিজ্ঞান থেকে, মানে একটু একটু সাধারণ জিকের মধ্যে দিচ্ছে, তাই না? ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয় কোন আমলে? এবার আসলাম আমরা বাংলা কোশ্চেনে। কতগুলো ইংলিশ কোশ্চেন সলভ করে করে এবার আসলাম কোথায়? বাংলা কোশ্চেনে। ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয় কোন আমলে? ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? ঢাকেশ্বরী মন্দির ঢাকাতে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জায়গাতেই। ঢাকেশ্বরী, ঢাকা প্লাস ঈশ্বরী, হ্যাঁ। অর্থাৎ ঢাকার রক্ষাকর্তা, ঢাকার রক্ষাকর্তা এমন নামেই ঢাকেশ্বরী মন্দিরের নামকরণ করা হয়। এবং ধারণা করা হয় ঢাকা শহরের, ঢাকা শহরের নামকরণ করা হয়েছে এই ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে। এটা কোন সময় প্রতিষ্ঠিত হয়েছে? এটা প্রতিষ্ঠিত হয়েছে দ্বাদশ শতকে। এটা প্রতিষ্ঠিত হয়েছে দ্বাদশ শতকে, রাজা বল্লাল সেন, রাজা বল্লাল সেন এটা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তো আহ, সে বল্লাল সেনের ঘটনা এর আগের ক্লাসে, যখন বাংলাদেশ পর পড়ানো হয়েছে তোমাদেরকে কিছুটা বোঝানো হয়েছে বল্লাল সেনের ঘটনা। আচ্ছা, এখন আর বিস্তারিত বলতেছি না। তো বল্লাল সেন যখন প্রতিষ্ঠা করেন তার মানে এটা কোন বংশের? এটা নিঃসন্দেহে সেন বংশের। সঠিক উত্তর হচ্ছে সেন বংশ। ফাইন, এটা আশা করি বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে কি আমাদের প্রাচীন বাংলার ইতিহাস। এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন, চন্দ্রদ্বীপ জনপদের বর্তমান নাম কি? এই যে বিভিন্ন জনপদগুলো দেখানো হয়েছিল আগের ক্লাসে, আজকের ক্লাসে একটু দেখিয়ে দিই। দেখো, এটা যদি বাংলাদেশের মানচিত্রটা ঠিক এমন হয়, যদি বাংলাদেশের মানচিত্র ঠিক এমন হয়, জনপদগুলোর অবস্থান হচ্ছে ঠিক এমন, জনপদগুলোর অবস্থান হচ্ছে ঠিক এমন। আচ্ছা, এই যে এতটুকু, এটা হচ্ছে বঙ্গ। এটা হচ্ছে কি জনপদ? এটা হচ্ছে বঙ্গ। আচ্ছা, তারপর আমি আরেকটা কালার নিই। এই যে অংশটা, এইদিকে যে অংশটা আছে এটা হচ্ছে হরিকেল। এবং এই যে চট্টগ্রাম যে অঞ্চলটা আছে এটা হচ্ছে কি? হরিকেল। প্রাচীন জনপদ হরিকেল, মানে এই দুইটা হচ্ছে হরিকেল। আচ্ছা, আরেকটা কালার নিই আমি এখানে। এই যে ছোট্ট যে অঞ্চলটা ছিল, এইখানে এই ছোট্ট অঞ্চল হচ্ছে সমতট। এই ছোট্ট অঞ্চল হচ্ছে সমতট, মানে যেটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। আচ্ছা, এখানে আরেকটু এইদিকে যাবে, আমি অন্য কালার দিই। আরেকটু যাবে, সেটা হচ্ছে এই যে এই বরিশাল অঞ্চল যেটা ছিল, এই অঞ্চল ছিল হচ্ছে চন্দ্রদ্বীপ। এই অঞ্চল হচ্ছে কি? চন্দ্রদ্বীপ। এই রংটা দেখা যাচ্ছে স্ক্রিনে, একটু কম দেখা গেলে বুঝতে পারবো আশা করি। এটা হচ্ছে চন্দ্রদ্বীপ। আচ্ছা, তারপর তারপর হচ্ছে ছিল হচ্ছে বরেন্দ্র। তারপর ছিল হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র কোথায় ছিল? বরেন্দ্র ছিল হচ্ছে ঠিক এই যে এখান থেকে গিয়ে, এই যে এখানে এতটুকু হচ্ছে কি? বরেন্দ্র। এটা হচ্ছে কি? বরেন্দ্র। আচ্ছা, তারপর তারপর উপরের দিকে এই জায়গাটা হচ্ছে কি ছিল? এই জায়গাটা ছিল হচ্ছে পুন্ড্র। এই জায়গাটা হচ্ছে পুন্ড্র। আচ্ছা, এবং এই যে এই জায়গাটা, এই যে হচ্ছে আহ এখানে যে দিনাজপুরের যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম ছিল হচ্ছে আহ এই জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না, এই যে প্রাচীন জনপদটা উম কি ছিল? এই জায়গাটার নাম তোমরা একটু বলো তো। প্রাচীন জনপদের হচ্ছে দিনাজপুরের এই অঞ্চলটার নাম ছিল হচ্ছে, আচ্ছা এক্স্যাক্টলি মনে নাই আমার, এটা মনে পড়লে আমি অবশ্যই লিখে দিচ্ছি। তাহলে চন্দ্রদ্বীপ হচ্ছে কোথায়? চন্দ্রদ্বীপ হচ্ছে এই যে বর্তমান যে বরিশাল, এই বরিশাল অঞ্চলে। ঠিক আছে, চন্দ্রদ্বীপ হচ্ছে এই বরিশাল অঞ্চলে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে প্রাচীন জনপদগুলো সবকিছুই পড়ানো হবে ক্লাসে, ঠিক আছে। প্রাচীন জনপদ যেগুলো আছে সবকিছু পড়ানো হবে। এটা হচ্ছে টপিকের নামই হচ্ছে কি? প্রাচীন জনপদ। প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ। আচ্ছা, ঠিক আছে। 31 আচ্ছা, এখানে আমাদের প্রকাশনা দেওয়া আছে, আমাদের যে প্রিন্টেড যে ডাইজেস্ট তিনটা আছে সেই তিনটা ডাইজেস্ট তোমরা পেয়ে যাবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য। আহ ডাইজেস্ট গুলো সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক, এবং এই এমসিকিউ প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে প্রস্তুতি সেটা সম্পূর্ণটাই হয়ে যাবে।
এবং আমাদের ক্লাস, আমাদের স্লাইড, ডাইজেস্ট, পরীক্ষা এগুলো দিলেই আশা করি তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকবে না। গিফট হিসেবে থাকবে হচ্ছে স্টাডি প্ল্যানার, ওয়েমার বুক এবং একটা টি শার্ট। এটা আগের বছরের টি শার্ট দেওয়া, নতুন বছরের টি শার্ট হচ্ছে যেটা আমি পরে আছি, এটা হচ্ছে নতুন বছরের টি শার্ট। এই টি শার্টটা তোমরা পেয়ে যাবে, খুবই সুন্দর একটা টি শার্ট এটা। ফেব্রিক্স অনেক সুন্দর এবং ডিজাইনটা আশা করি তোমাদের পছন্দ হবে। আচ্ছা, এবং তোমাদের জন্য একটা নিউজ হচ্ছে যে 1500 টাকা ছাড়ে 25 আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। এরপরে গিয়ে কিন্তু এই 1500 টাকা ছাড় পাওয়া যাবে না। অর্থাৎ 6000 টাকার কোর্সে এখন 4500 টাকাতে তোমরা ভর্তি হতে পারছো। এরপরে গিয়ে আবার হচ্ছে তোমাকে 6000 টাকাতে ভর্তি হতে হবে। এর জন্য তোমরা সুযোগটা মিস করবে না আশা করি, এবং হচ্ছে এই টাকাতেই ইতোমধ্যে ভর্তি হয়ে যাবে। 31 নম্বর কোশ্চেন, রামচরিত গ্রন্থের রচয়িতা বল্লাল সেন, সন্ধ্যাকর নন্দী, বিগ্রহপাল নাকি মহিপাল? আচ্ছা, এই রামচরিত হচ্ছে আহ রাজা রাজা রামপাল রাজা রামপালের জীবনী নিয়ে লেখা একটা বই। রাজা রামপাল পাল বংশের একজন শাসক, তিনি মহিপালের পরে ক্ষমতায় এসেছিলেন। তিনি মহিপালের পরে ক্ষমতায় এসেছিলেন। আচ্ছা, মহিপালের পরে রাজা রামপাল ক্ষমতায় যখন আসেন, তখন তার সময় একটা বিখ্যাত ঘটনা ঘটে। সেই বিখ্যাত ঘটনাটা হচ্ছে বরেন্দ্র বিদ্রোহ। বরেন্দ্র বিদ্রোহ। আচ্ছা, এই বরেন্দ্র বিদ্রোহের ঘটনা, বিদ্রোহ পরবর্তী ঘটনা সবকিছু হচ্ছে এই রামচরিত বইটার মধ্যে আছে। এবং এই রামপালের পরবর্তীতে যে শাসক আসেন, সেই শাসকদের সম্পর্কেও সামান্য কিছু কিছু তথ্য এখানে দেওয়া আছে। এটাই হচ্ছে রামচরিত গ্রন্থের মূল কথা। এবং এটা লেখেন হচ্ছে কবি সন্ধ্যাকর নন্দী। কবি সন্ধ্যাকর নন্দী। তাহলে এটা বিভিন্ন যে গ্রন্থ, গ্রন্থের লেখক এই টপিক থেকে আশা করছেন। 32 নম্বর কোশ্চেন, মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা, ভিয়া, করতোয়া নাকি আড়িয়াল খাঁ? আচ্ছা, মহেস্থানগড় এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বগুড়া জেলাতে অবস্থিত। এটা হচ্ছে বগুড়া জেলাতে অবস্থিত। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 200 থেকে 300 শতক সেই দিকে হচ্ছে নির্মাণ করা একটা বৌদ্ধ ধর্ম মন্দির। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম মন্দির। এবং এটা মূলত করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন সি। তাহলে এই যেটা হচ্ছে প্রাচীন জনপদ থেকে আসা কোশ্চেন, প্রাচীন জনপদ প্রত্নতত্ত্ব থেকে আসা কোশ্চেন। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় কবে? 15 জুন 1973, 15 জুলাই 1973, 15 আগস্ট 1973 নাকি 15 সেপ্টেম্বর 1970? কোন তারিখে? কোন তারিখে বাংলাদেশের সংবিধানের প্রথম প্রথম যে হচ্ছে প্রথম যে সংশোধনীটা সেটা কোন তারিখে গৃহীত হয়? আচ্ছা, এটা তো খুবই অবজেক্টিভ, তাই না? মানে এখানে তো হচ্ছে খুব বেশি এক্সপ্লেন করার সুযোগ নাই, একদমই সঠিক উত্তরে চলে যেতে হবে। সঠিক উত্তর হচ্ছে 15 জুলাই 1973। দ্রুত শেষ করে দিচ্ছি, হ্যাঁ। অনেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে চাও না, 1 ঘন্টা 20-15 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আর অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দিব। এটা হচ্ছে আমাদের সংবিধান থেকে আসা কোশ্চেন। এটা হচ্ছে সংবিধান থেকে আসা কোশ্চেন। 34 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1679, 1789, 1779 নাকি 1889? আচ্ছা, ফরাসি বিপ্লব হচ্ছে ফ্রান্সের যে নবজাগরণ, ফ্রান্সের নবজাগরণ, সেখানে হচ্ছে তাদের স্লোগান ছিল সাম্য, ভ্রাতৃত্ব, মুক্তি। আচ্ছা, সাম্য, ভ্রাতৃত্ব, মুক্তি, তাই না? আচ্ছা, এটা আগে পরে হতে পারে। আচ্ছা, তো ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? এই বিপ্লবটা সংঘটিত হয় হচ্ছে 1789 সালে। 1789 সালে। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, অনেক জায়গায় হচ্ছে মৈত্রী দেওয়া আছে, ঠিক আছে, ওই ভ্রাতৃত্ব মৈত্রী একই। তো এই ওটা তো বাংলাতে তারা হচ্ছে এই স্লোগানটা দেয়নি, দিছে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, ফরাসি ভাষায়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে অনুবাদ করা হয়েছে। অনেক জায়গাতে হচ্ছে এই যে সাম্য, মুক্তি, মৈত্রী ভাবে দেওয়া আছে। মৈত্রী মানে ভ্রাতৃত্ব একই। এভাবে তোমরা বিভিন্নভাবে লিখতে পারো, সমস্যা নেই। উইলিয়াম ব্লেক কত সালে জন্মগ্রহণ করেন? উইলিয়াম ব্লেক হচ্ছেন একজন বিখ্যাত কবি, একজন বিখ্যাত ইংরেজ কবি। হ্যাঁ, একজন কবি, একজন চিত্রশিল্পী। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? এমন কোশ্চেন নর্মালি আসে না, বাট জাহাঙ্গীরনগর নর্মালের বাইরে গিয়েও কোশ্চেন করে। 1755, 1757, 1789 নাকি 1798? কত সালে উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেন? আচ্ছা, উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেন, এটা তো আর কোনো এক্সপ্লেন করার সুযোগ নাই। 1757 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1757 সালে ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে বিখ্যাত ব্যক্তি থেকে আসা কোশ্চেন, বিভিন্ন ব্যক্তি থেকে আসা কোশ্চেন। রাইম অব দ্য অ্যানশাইন্ট মেরিনার গ্রন্থের রচয়িতা কে? রাইম অব দ্য অ্যানশাইন্ট মেরিনার গ্রন্থের রচয়িতা কে? এটা ইংরেজি টেক্সট বই, পুরাতন বইতেই ছিল আগে। স্যামুয়েল টেইলর কোলারিজ। সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল টেইলর কোলারিজ।
এস.টি. কোলারিজ যাকে বলা হয়, তিনি হচ্ছেন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার গ্রন্থ রচনা করেন। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার হচ্ছে একটা ব্যালাড, একটা ব্যালাড। ব্যালাড মানে কি? ব্যালাড মানে হচ্ছে গীতি কবিতা। ব্যালাড মানে হচ্ছে গীতি কবিতা, মানে যেই কবিতাগুলো আবৃত্তি মানে গানের মতো করে আবৃত্তি করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে গ্রন্থ, গ্রন্থের রচয়িতা, গ্রন্থ, গ্রন্থের রচয়িতা থেকে আসা কোশ্চেন। 37 নম্বর কোশ্চেন, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে গানটির রচয়িতাকে? লালন শাহ, হাসন রাজা, রাধারমণ নাকি শাহ আব্দুল করিম? কে? আচ্ছা দেখো, লালন শাহর বিখ্যাত গানগুলো কোনটা? এই যে জাত গেল জাত গেল, লোকে বলে লালন কি জাত সংসারে, এগুলো হচ্ছে লালন শাহের বিখ্যাত গান। আচ্ছা, হাসন রাজা ঘর বাড়ি ভালা না আমার, এটা হচ্ছে হাসন রাজার বিখ্যাত গান। রাধারমণ হচ্ছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে, এগুলো হচ্ছে রাধারমণের বিখ্যাত গান। আর বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, এটা হচ্ছে শাহ আব্দুল করিমের বিখ্যাত গান। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, শাহ আব্দুল করিম। তাহলে এটা হচ্ছে এই যে চলচ্চিত্র গান এই টপিক থেকে আসা কোশ্চেন, হ্যাঁ, চলচ্চিত্র সঙ্গীত এগুলো থেকে আসা কোশ্চেন। দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতাকে? সরোজিনী নাইডু, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তরু দত্ত? দ্য ক্যাপটিভ লেডি এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রথম লেখা, প্রথম লেখা, এবং তিনি এটা ফ্রান্সে লিখেছিলেন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রন্থ, গ্রন্থের রচয়িতা, গ্রন্থ, গ্রন্থের রচয়িতা থেকে আসা কোশ্চেন। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এর রচয়িতাকে? এমিলি ডিকিনসন, রবার্ট ফ্রস্ট, ডিলান থমাস, রাল্ফ ওয়াল্ডো এমারসন? বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এর রচয়িতাকে? আচ্ছা, এর রচয়িতা হচ্ছেন এমিলি ডিকিনসন। মানে এইগুলো তো খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই, যে এটার রচয়িতা কে, এটা তুমি কিভাবে অন্যগুলো বাদ দিবা, এগুলো তুমি একদম মুখস্থ করতে হবে, তথ্যগুলো মুখস্থ করতে হবে। এটাও আসছে কি থেকে? গ্রন্থ থেকে, হ্যাঁ, বিভিন্ন গ্রন্থ থেকে। অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস কোনটি? অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস কোনটি? এ মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য গড অফ স্মল থিংস, 100 ইয়ার্স অফ সলিটিউড, এ প্যাসেজ টু ইন্ডিয়া? অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস কোনটি? আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে অনেকগুলোই পাবলিকের, এই যে দ্য প্যাসেজ, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য গড অফ স্মল থিংস, এগুলো তারই। কিন্তু তার প্রথম লেখা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস, এবং এটার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। এটা হচ্ছে যে বিভিন্ন গ্রন্থ, গ্রন্থের রচয়িতা থেকে আসা কোশ্চেন, অনেকগুলো গ্রন্থের রচয়িতা থেকে আসছে। এবার আমরা দেখি কোন টপিক থেকে কোনটা কোশ্চেন হলো। অনেকগুলো টপিক, অনেকগুলো কোশ্চেন, 40টা কোশ্চেন হয়েছে 20টা টপিক থেকে। গণিত ছিল একটা, মানসিক দক্ষতা 5টা, অ্যানালজি থেকে ছিল হচ্ছে 6টা, জাতীয় একটা, সংবিধান 2টা, সাম্প্রতিক 2টা, যুদ্ধ বিপ্লব থেকে 2টা, জাতিসংঘ থেকে 2টা, আন্তর্জাতিক একটা, নদ নদী পাহাড় পর্বত একটা, পদক পুরস্কার থেকে 2টা আসছে, মুক্তিযুদ্ধ থেকে একটা, গণমাধ্যম সাংবাদিকতা একটা, তথ্য প্রযুক্তি এক, খেলাধুলা এক, চলচ্চিত্র অভিনয় থেকে 2টা, সমাজবিজ্ঞান এক, প্রাচীন বাংলার ইতিহাস এক, প্রাচীন জনপদ 2, গ্রন্থ রচয়িতা 5। এটা ছিল হচ্ছে আমাদের টপিক বিশ্লেষণ। এখন তোমাদের কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে, মানে কোনো ভাবে বাদ দেওয়ার সুযোগ নাই, সেইগুলো একটু এখানে দেওয়া আছে। দেখা হচ্ছে গণিত অবশ্যই পড়তে হবে, মানে অ্যাটলিস্ট একটা দুইটা গণিত আসবে। মানসিক দক্ষতা অ্যানালজি থেকে অনেকগুলো কোশ্চেন আসবে, বাদ দেওয়ার সুযোগ নাই। জাতীয় বিষয় বলি থেকে অবশ্যই হবে, সাম্প্রতিক আসবে, মুক্তিযুদ্ধ অবশ্যই আসবে, চলচ্চিত্র সঙ্গীত, প্রাচীন জনপদ, গ্রন্থ এবং তার লেখক, গ্রন্থ এবং তার লেখক, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, পদক পুরস্কার, আন্তর্জাতিক বিষয় বলি। এই বিষয়গুলো অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেটের জন্য পড়তে হবে, কোনো অবস্থাতে বাদ দেওয়ার সুযোগ নাই। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ক্লাস। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একটু অন্যরকম হবে, একটু অকওয়ার্ড মনে হতে পারে, একটু হচ্ছে ভিন্ন ধাঁচের হতে মনে হতে পারে। বাট এটা শুধুমাত্র তোমার জন্য না, এটা সবার জন্য ভিন্ন ধাঁচের। এটা এমন না যে তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, বাকিদের সহজ হচ্ছে, বিষয়টা এমন না। কঠিন সবার জন্যই হলে কঠিন হবে, সহজ সবার জন্য হলে সহজ হবে। তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, জাস্ট যেভাবে যে টপিক থেকে কোশ্চেন হচ্ছে আমরা যখন সেই ক্লাসটা করাবো, ওই ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করলে, আমাদের ডাইজেস্ট থেকে পড়লে, স্লাইডটা পড়লে, পরীক্ষাগুলো দিলে আশা করি তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তোমরা চাইলে অন্যান্য বইও পড়তে পারো, আপ টু ইউ। তো এগুলাই আশা করি হচ্ছে আজকের ক্লাসের কন্টেন্ট। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য।